দেখো আগের দিন জিব্বারেলিনের আমি একটু হিস্ট্রি বলে গেছি, ঠিক আছে। আমি জিব্বারেলিন কি জাতের জিনিস সেটা বলে গেছি। আমি বলেছি ডাইপ্রিন ইউনিট। আগের দিন তোমরা বলছিলে C19 লিখে রাখতে পারো যে এটার C19 ভার্সনও হয়, ঠিক আছে। হ্যাঁ, মানে 20ও হয় আবার 19ও হয়। হয়ে গেছে। কোথায় কোথা থেকে জিব্বারেলিন তৈরি হয়, মানে কোনগুলো প্রাইমারি সাইট, কোনগুলো অতটা লেস প্রাইমারি, ঠিক আছে। মানে ওখানেও জিব্বারেলিন তৈরি হয়, তবে কম তৈরি হয়, সেই জায়গাগুলো আমি বলে দিয়েছি। এবং ট্রান্সপোর্ট বলেছিলাম যে কিসের মাধ্যমে হয়। যদি সুটেপেক্সে তৈরি হয় তাহলে ফ্লোয়েমে তৈরি হবে, যদি রুটে তৈরি হয় তাহলে সেটা জাইলেম দিয়ে ট্রান্সপোর্টেড হবে, ঠিক আছে। আজকে আমরা জিব্বারেলিনের গুরুত্বপূর্ণ জায়গা জিব্বারেলিনের ফাংশনে যাব। হ্যাঁ, আমি খুব ছোট করে বলবো, প্রথমে বলে নি, খুব ছোট করে বলবো। তো আমরা জিব্বারেলিনের যে ফিজিওলজিক্যাল অ্যাকশনস গুলো আছে সেই অ্যাকশনস গুলো দেখব। কি দেখব? জিব্বারেলিনের ফিজিওলজিক্যাল যে অ্যাকশনস গুলো আছে, ঠিক আছে। দেখো, তো আমরা প্রথম যে জিব্বারেলিনের ফিজিওলজিক্যাল অ্যাকশন দেখব, তো সেটা এ নাকি কি করে প্রমোট নাকি স্টেম ইলংগেশন। এ নাকি স্টেমকে ইলংগেট করতে পারে, প্রমোট স্টেম ইলংগেশন। তো আমরা দেখব যে এ স্টেমকে কি করতে পারে নাকি দৈর্ঘ্যে বাড়াতে পারে, ঠিক তো। তো স্টেমকে এ বলছে দু রকম ভাবে দৈর্ঘ্যে বাড়াতে পারে। যে স্টেমের বলছে নাকি সে কি করতে পারে নাকি সেল ডিভিশন করতে পারে, ঠিক আছে। অ্যাজ ওয়েল এজ সে নাকি সেল ইলংগেশনও করতে পারে, মানে অক্সিনের মতন, মানে সেল এনলার্জমেন্টও করতে পারে। দুটো ভাবেই সে করতে পারে, ঠিক আছে। তবে বেশিরভাগটা কোনটাতে যায় নাকি সেল ডিভিশন করে, ঠিক আছে। আমি তোমাদেরকে শেখাবো যে এরা স্টেমের সব পার্টের নাকি স্টেম মানে ইলংগেশন করতে পারে না। এরা স্টেমের শুধুমাত্র যেটা ইন্টারনোডাল রিজিয়ন, কোনটা? স্টেমের যেটা ইন্টারনোডাল রিজিয়ন, সেই ইন্টারনোডাল রিজিয়নেরই এরা গ্রোথকে কন্ট্রোল করে, মানে শুধুমাত্র ইন্টারনোডাল রিজিয়নকে এরা দৈর্ঘ্যে বাড়াতে পারে। কথাটা বোঝা গেছে? এবার আমি বক্তব্যে আসি যে তারা ইন্টারনোডাল নোডাল রিজিয়নের যে সেলস গুলো রয়েছে তাদের ডিভিশনও করাতে পারে, তাদের এনলার্জমেন্টও করাতে পারে। আমি বলবো যে তারা নাকি ডিভিশনটা বেশি অ্যাক্টিভলি করায়, এনলার্জমেন্টও করায় কিন্তু কম করায়। বোঝা গেছে? তাদের প্রাইমারি ফাংশন কোনটা কোনটা যে ইন্টারনোডাল রিজিয়নের যে সেলস গুলো আছে তাদের ডিভিশন করানো, ঠিক আছে। তো আমরা দেখব যে সে কেমন ভাবে ডিভিশন করায়। খুব সামান্য কিছু কথা বলবো, ঠিক আছে, যে কথাগুলো না বললেই নয়, আমি শুধু সেই কথাগুলোই বলবো। আমরা শিখবো যে কি, যে ইন্টারনোডাল রিজিয়নের যে সেলস গুলো রয়েছে তাদের সেল ডিভিশন সে কেমন করে প্রমোট করে। বলছে সে নাকি G1 থেকে S ফেজের ট্রানজিশন এবং G2 থেকে M ফেজের ট্রানজিশনটাকে সে নাকি কন্ট্রোল করতে পারে। আমি কি কি বললাম? G1 থেকে S এবং G2 থেকে M ফেজের ট্রানজিশনটা সে কন্ট্রোল করতে পারে। কেমন ভাবে কন্ট্রোল করে? বলছে এদের জন্য যে রিকোয়ার্ড সিডি কেস গুলো আছে, এদের জন্য যে রিকোয়ার্ড সিডি কেস গুলো আছে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসেস যেগুলো আছে, তাদের নাকি কি করে ট্রান্সক্রিপশনটাকে সে কি করে এনহান্স করে। তাদের ট্রান্সক্রিপশনটাকে কি করে দেয়, রেটটাকে এনহান্স করে। তাহলে ট্রান্সক্রিপশনের রেটকে কি করে এনহান্স করে দেয়। বোঝা গেছে? তাহলে আমি আরেকবার বলছি যে তারা সেল ডিভিশন করে, কোন অঞ্চলের করে? ইন্টারনোডাল রিজিয়নের যে সেলস গুলো আছে তাদের সেল ডিভিশন করে স্টেমটাকে লম্বায় বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। তো বলছে কিভাবে সে সেল ডিভিশনকে প্রমোট করে। দেখো বিভিন্ন আমরা হরমোন পড়বো, আমরা এরপর সাইটোকিনিন পড়বো। সাইটোকিনিন যখন পড়বো দেখবো সেও সেল ডিভিশনকে প্রমোট করে, কিন্তু সে অন্য কিছু ফ্যাক্টরসকে কি করে, মানে অন্য অন্য ফ্যাক্টরসকে তারা কি করে ট্রান্সক্রিপশনের রেট বাড়িয়ে প্রমোট করে। জিব্বারেলিনও সেল ডিভিশন করে, কিন্তু জিব্বারেলিনের ক্ষেত্রে যে ফ্যাক্টরস গুলো যেরকম, সাইটোকাইনিনের ক্ষেত্রে ফ্যাক্টরস গুলো কিন্তু আলাদা, এটা বুঝতে হবে, ঠিক আছে। তো সেল ডিভিশনের সময় সে কি করে G1 থেকে S ফেজে প্রমোশন করে এবং G2 থেকে M ফেজ প্রমোশন করে। এই দুটো কাজ জিব্বারেলিন করতে পারে এবং এই দুটো কাজ করার জন্য যে রিকোয়ার্ড সিডি কেস, সেই সিডি কেস গুলোর নাকি সে কি করে ট্রান্সক্রিপশনের রেটটাকে এনহ্যান্স করে। শুধু এটুকুন পড়ো, ঠিক আছে। এবার তুমি যখন তেজেনজিগার পড়বে বা যে কোনো বই পড়বে দেখবে যখন প্রমোট স্টেম ইলংগেশন গল্পটা লেখা থাকবে সেখানে একটা জিনিস লেখা থাকে যে ডিপ ওয়াটার রাইস। কোনটা জানো? ডিপ ওয়াটার রাইস। ডিপ ওয়াটার রাইস, সেই ডিপ ওয়াটার রাইসের নাকি সে স্টেম ইলংগেশনকে প্রমোট করার গল্প লেখা আছে। ডিপ ওয়াটার রাইস মানে হচ্ছে আমরা যে রাইসটা খাই যার নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা, যার নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা, সেই রাইসটারই কথা বলেছে। সেই রাইসটার আমরা দেখতে পাবো যে ইন্টারনোডাল রিজিয়নের কি করে সে গ্রোথটাকে কন্ট্রোল করতে পারে কে? জিব্বারেলিন।
এতদূর অবধি আমার এই কথাটা বোঝা গেছে। তাহলে জিব্বারেলিনের একদম প্রাইমারি অ্যাকশনের মধ্যে একটা পড়ে, সে নাকি কি করে, স্টেমের গ্রোথকে কি করে, সে প্রমোট করে। এতদূর অবধি বোঝা গেছে। নেক্সট আমরা এর সাথে সাথেই একটা জিনিস পড়বো রিলেটেড টু দিস। আমরা একটা জিনিস পড়বো যার নাম হচ্ছে, এরকম অনেক রিলেটেড আমরা জিনিস পড়বো যার নাম হচ্ছে কি বলতো, বল্টিং। যার নাম হচ্ছে বল্টিং। তো সবার আগে আমরা পড়বো যে বল্টিং জিনিসটা কি। বলছে যারা রোজেটি প্ল্যান্ট হয়, যারা কি হয়, রোজেটি প্ল্যান্ট হয়। হ্যাঁ ঠিক আছে, যারা রোজেটি প্ল্যান্টস হয়, রোজেটি প্ল্যান্টস মানে আমাদের গল্প বলছে যারা অ্যাকিউলেশন প্ল্যান্ট হয়, মানে যাদের যে স্টেমটা রয়েছে, যাদের কি রয়েছে, যাদের যে স্টেমটা রয়েছে সেটা নাকি ভেরি মাচ কনডেন্সড, সেটা নাকি কি, ভেরি মাচ কনডেন্সড, ঠিক তো, ভেরি মাচ কনডেন্সড। এবং এই কনডেন্সড স্টেম থেকে যখন লিভ গুলো বেরোয়, সেই লিভ গুলো নাকি কি রকম, একদম কি রকম, একদম একটা রিং এর মতন সজ্জিত থাকে। তো সেই রিং এর মতন সজ্জারীতিটার জন্যই, ওই রিং এর মতন সজ্জারীতিটাকে রোজেটি বলা হয়। এই প্ল্যান্ট গুলো ওই রকম অ্যারেঞ্জমেন্ট দেখায় বলে এদেরকে রোজেটি প্ল্যান্টস বলা হয়। আমি একদম নাম লিখবো যে রোজেটি প্ল্যান্টস এর মধ্যে আমাদেরকে কাদের কাদেরকে ওরা ফেলছে। একজনের নাম লিখছি ক্যাবেজ, একজনের নাম লিখছি ক্যাবেজ, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, ঠিক আছে, হ্যাঁ, ব্রাসিকা ওলেরেসিয়া ভার ক্যাম্পেস্ট্রিস, এ সাইন্টিফিক নেম। আরেকজনের নাম লিখছি আমি বিটা ভালগারিস। বিটা ভালগারিস কার নাম, বিটা ভালগারিস হচ্ছে আমার বিটের নাম, ঠিক তো, কার নাম, বিটরুট, যেটাকে বিট বলি আমরা, বিটের নাম। আর ক্যাবেজের নাম হচ্ছে ব্রাসিকা ওলেরেসিয়া, ব্রাসিকা ওলেরেসিয়া ভার ক্যাম্পেস্ট্রিস। ফুলকপির নাম হচ্ছে ব্রাসিকা ওলেরেসিয়া ভার ক্যাপিটেটা। হ্যাঁ, আমি ফুলকপির গল্প বলছি না, শুধু এরকম বললাম, ব্রাসিকা ওলেরেসিয়া বা ভার ক্যাম্পেস্ট্রিস। তো এই ক্যাবেজ, বিট, এদের ক্ষেত্রে কি হয়, একদম কনডেন্স স্টেম, ঠিক আছে, এর উপর কি এরকম মনে করো পাতা জন্মেছে। তো এইরকম জিনিসটাকে আমরা রোজেটি প্ল্যান্টস বলি। আমরা একটু ক্যাবেজের গল্পে আসি। ক্যাবেজের অ্যাকচুয়ালি আমরা কোনটাকে খাই, ক্যাবেজের যেটা এডেবল পার্ট সেটা হচ্ছে ক্যাবেজের এপিক্যাল পার্ট। এটা পড়ে তোমাদেরকে আমি বোঝাতে পারবো। ক্যাবেজের যেটা এডেবল পার্ট সেটা হচ্ছে ক্যাবেজের এপিক্যাল পার্ট। আমরা শুধুমাত্র মানে এপিক্যাল বার্ডটাকে খাই, বলা ভালো আমরা গোটা প্ল্যান্টটাকে খেয়ে নিই। এইরকম একটা স্টেম থাকে আর এখানের মধ্যে এক গাদা পাতা থাকে, ঠিক তো, আমরা বাঁধাকপি বলি, ঠিক আছে, হিন্দিতে দেখবে বলে পাত্তা গোবি বলে। তো ওটা শুধুমাত্র পাতাটা খাই, আর শুধুমাত্র এইটা হচ্ছে তার মেন স্টেমটা, এটা হচ্ছে তার মেন স্টেমটা, গোটাটাই পাতাতে ঘিরে নিয়েছে, গোটাটাকেই পাতাতে ঘিরে নিয়েছে। তো এইরকম বলছে যখন আমরা এইরকম কোনো একটা গাছ দেখব, যেখানে কি দেখব, যে এইরকম একটা স্টেম রয়েছে এবং পাতাগুলো খুব কাছে কাছে অবস্থিত, খুব কাছাকাছি অবস্থিত, ঠিক তো, এত কাছে অবস্থিত যে এই দুটো পাতার মাঝখানে কোনো জায়গাই নেই যেখানে কে জন্মাবে, হয়তো মুকুল জন্মাবে, ফ্লোরাল বার্ড জন্মাবে, যেখানে ফুল জন্মাবে, ফুল জন্মানোর মতন জায়গাও নেই। আর যদি জন্মেও যায়, ফুলটা এত কি বলবো, তা অ্যানারোবিক কন্ডিশনে জন্মায়, এখানে বাতাস মাতাস জলমল কিছুই তেমন করে ঢোকে না, ফলে ওই জায়গাটা তাদের পক্ষে সুইটেবল নয়। তো আমরা কি দেখবো যে এই সমস্ত যারা রোজেটি প্ল্যান্টস হয় তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করানো, মানে ফুল ফুটিয়ে ফল দিয়ে তাদেরকে সেক্সুয়াল রিপ্রোডাকশন করানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে কি করব, এদের যদি সবার ভেজিটেটিভ রিপ্রোডাকশন না হয়, আমি কি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা টোটালি ছেড়ে দেবো? বুঝে না, ছাড়ার দরকার নেই। তুমি এক কাজ করো, এই সমস্ত প্ল্যান্টস গুলোতে কি করো, এক্সোজেনাস জিব্বারেলিনকে স্প্রে করো। কি করো, এক্সোজেনাস কি করো, জিব্বারেলিন, আমি জিএ লিখে দিলাম, এক্সোজেনাস জিব্বারেলিনকে কি করো, স্প্রে করো। যদি তুমি স্প্রে করো, দেখতে পাবে এদের যেটা স্টেমটা কি হয়ে গেছে, সে নাকি ইলংগেট করে গেছে, সে নাকি কি করে গেছে, লম্বাই বেড়ে গেছে, ঠিক তো। এর ফলে কি হচ্ছে, একটা স্পেস ক্রিয়েট হয়েছে, যে স্পেস বিটুইন দা লিভস, দুটো লিভের মাঝখানে যেটা একদম পরপর দুটো লিভ ছিল, তাহলে লিভস এর মাঝখানে কি হয়েছে, স্পেস ক্রিয়েট হয়েছে। এবং স্পেস ক্রিয়েটার হওয়ার জন্য সেই জায়গায় কি হয়েছে, ফ্লাওয়ার বর্ন করেছে, সেই জায়গায় কি জন্মাতে পারবে, এবার ফ্লাওয়ার জন্মাতে পারবে, মানে তার কি হবে, মানে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন এরপর আমি করতে পারবো, কারণ তাকে আমি কি করেছি, ছিল সে এই রকম, তাকে আমি এই রকম এরকম করেছি না, এইরকম।
এরকম এরকম করে দিয়েছি, ঠিক তো? বা এরকমই ধরে নাও, এরকম করে দিয়েছিলাম যে দুটোর মাঝখানে অনেক আমি স্পেস ক্রিয়েট করে দিয়েছি। স্পেসটা ক্রিয়েট করার জন্য এই জায়গায় ফুল জন্মাতে পারবে, এই জায়গায় ফুল জন্মাতে পারবে। মানে অ্যাকচুয়ালি কি আমি ইন্টারনোডাল গ্রোথই করেছি। ঠিক তো? ইন্টারনোডটাকে যে স্টেমটা একদম কনডেন্স ছিল, যার নোডগুলো খুব কাছাকাছি ছিল, মানে তার ইন্টারনোডটা খুব ছোট ছিল, সেই জন্য সে কনডেন্স ছিল। আমি ইন্টারনোডটাকে জিব্বারেলিন স্প্রে করে ইন্টারনোডটাকে বাড়িয়ে দিয়েছি। এই জিনিসটাকে বল্টিং বলে, খুব গুরুত্বপূর্ণ। মানে গোটা জিব্বারেলিন তোমরা যদি পড়ো, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বল্টিং আর একটার নাম হচ্ছে মল্টিং। ঠিক আছে? তাহলে এই জায়গাটা খুব ভালো করে পড়বে। কি নাম বললাম আমি? বল্টিং। যে দে প্রমোট বল্টিং, ঠিক আছে, ইন রোজেটি প্ল্যান্টস। আমি আরেকটা কথা বলবো, আরো পরিষ্কার করে বলবো, যে তারা নাকি সমস্ত প্ল্যান্টের নাকি বল্টিং কে কন্ট্রোল করে না। যারা এলডিপি হয়, যারা লং ডে প্ল্যান্টস হয়, তাদের নাকি বল্টিং তাকে কন্ট্রোল করে। আমরা ফটোপিরিয়ডিজম এর পরেই পড়বো, আমি তবুও একটু ছোট্ট করে বলে দেবো যে কাদেরকে আমরা লং ডে প্ল্যান্টস বলি। যারা ইনক্রিজিং ডে লেন্থে জন্মায়, মানে যখন দিন বাড়ছে, আমরা সেই জানি না যে ওই কি হয়, ইকুইনাল ভার্নক্স হয়, মানে মহাবিষুব জলবিষুব, একটা দিন থাকে বছরে দুটো দিন যেখানে দিন এবং রাত্রি সমান হয়। ওই দুটো দিন একটা মনে হয় কত, 23 সেপ্টেম্বর না এরকম কিছু দিন। তো তারপর থেকে কি হয়, শীতকাল শুরু হয়, মানে সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে দিনটা ছোট হতে থাকে, রাতটা বড় হতে থাকে। ঠিক তো? এরকম আরেকটা টাইম আছে, ওই ফেব্রুয়ারি মাসে না কোন মাসে বটে, আমার ঠিক জানা মনে পড়ে না এগুলো, ঠিক আছে? তো সেখানেও দিন রাত্রি সমান হয়। তো তারপর থেকে কি হয়, দিনটা বড় হতে থাকে, রাতটা কমতে থাকে। যেমন গ্রীষ্মকালে আমরা দিনটা অনেক বড় পাই, রাতটা ছোট পাই। তো এইরকম ইনক্রিজিং ডে লেন্থ, যখন দিনটা বড় হচ্ছে, রাতটা ছোট হচ্ছে, সেই সময় যে সমস্ত প্ল্যান্ট গুলো ফ্লাওয়ার দেয়, তাদেরকে আমরা লং ডে প্ল্যান্টস বলি। আর যারা শর্ট ডে প্ল্যান্টস কাদেরকে বলি, যারা ডিক্রিজিং ডে লেন্থে জন্মগ্রহণ করছে, মানে ওই সেপ্টেম্বর থেকে ওই ফেব্রুয়ারির মধ্যে যাদের ফ্লাওয়ার ফোটে, তাদেরকে আমরা শর্ট ডে প্ল্যান্টস বলি। তো আমরা বল্টিংটা শুধুমাত্র এলডিপির ক্ষেত্রেই কন্ট্রোল করতে পারি। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? বোঝা গেছে? এগোবো? চলো দেখো, ইন কানেকশন উইথ বল্টিং, মানে বল্টিং এর মতনই আরেকটা জিনিস, কিন্তু আমি এটাকে 3 নাম্বার লিখবো। তোমরা এরকম করে ক্যাটাগরাইজ করো না যে কে প্রথম কে দ্বিতীয়। অবশ্যই ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমি এখন ইম্পর্টেন্টটা দেখছি না, আমি কার সাথে কি রিলেটেড আমি সেইভাবে পড়াচ্ছি। এ নাকি কি করে, যে ইনক্রিজিং দ্য ইল্ড অফ, একদম ভালো করে এগুলো পড়বে, ইনক্রিজিং দ্য ইল্ড অফ সুগার কেন। স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রিয়ালি এই জিব্বারেলিনকে ব্যবহার করা হয় সুগার কেনের ইল্ডকে বাড়ানোর জন্য। গো টু তেজ এন্ড জিগার, ভালো করে স্পষ্ট করে লেখা আছে। বলছে দেখো, সুগার কেন হচ্ছে আমাদের একদম একটা কি বলতো, খুব একটা গুরুত্বপূর্ণ সোর্স, যে আমাদেরকে কি দেয়, সুক্রোজ দেয়। যে আমাদেরকে কি দেয়, সুক্রোজ দেয়। তো বলছি সুক্রোজটা সুগার কেনের মধ্যে জমা থাকে। কোনখানে জমা থাকে? সুগার কেনের যেটা ইন্টারনোডাল সেল হয়, সুগার কেনের যেটা ইন্টারনোডাল সেলস হয়, তাদের নাকি ভ্যাকুওলে, তাদের নাকি ভ্যাকুওলে কে জমা থাকে বলতো? সুক্রোজ জমা থাকে। সুক্রোজ মানে সুগার কেন থেকেই তো চিনি হয়, তাদের ভ্যাকুওলের মধ্যে সুক্রোজ জমা থাকে। তো বলছে আমরা সুগার কেনের ইল্ড কে কেমন করে বাড়াই, আমরা এক্সোজেনাস জিব্বারেলিন স্প্রে করি। আমরা কি করি? এক্সোজেনাস কি করি? জিব্বারেলিন স্প্রে করি। সবগুলো রিলেটেড দেখো, এক্সোজেনাস আমরা জিব্বারেলিক অ্যাসিডকে কি করি? স্প্রে করি। যদি আমরা স্প্রে করি তাহলে দেখতে পাবো যে এই যে সুগার কেন রয়েছে, এই যে সুগার কেন রয়েছে, তার কি হবে? ইন্টারনোডাল গ্রোথ হবে। তার কি হবে? ইন্টারনোডাল গ্রোথ হবে। যদি ইন্টারনোডাল তার গ্রোথ হয়, তাহলে তার ওজন বাড়বে এবং তার ইল্ড বাড়বে, মানে বোঝা গেছে, তার প্রোডাকশন বাড়বে। যদি একটা মানে 1 বিঘা জমিতে সে হয়তো 20 টন দিত, এখন সে জিব্বারেলিন স্প্রে করার পর 1 বিঘা জমিতে সে এখন 35 টন কি করে? সুগার কেন ইল্ড করে। কথার কথা মানে সুগার কেন গুলো লম্বায় বেড়ে গেছে, এর ফলে সুক্রোজটাও আমরা বেশি বেশি পাবো। কথাটা বোঝা গেছে? তো এই গেল আমার কি বলতো, এই মানে স্টেম গ্রোথ কে কন্ট্রোল করার রিলেটেড যে সমস্ত জিনিসপত্র আমাদের পড়ানো, আমরা পড়বো। এরকম আরেকটা জিনিস পড়বো, যে আমরা কি করব, যখন এই ফ্রুট প্রোডাকশন করব, আমরা গ্রেপস এর ক্ষেত্রে, আমি এখানে আরেকটা লিখে দিচ্ছি, যখন আমরা গ্রেপস ইউজ করব, মানে আমরা যখন আঙ্গুর, আমি এখানে আরেকটা লিখে দিচ্ছি, হ্যাঁ, যে এ নাকি কি করে, এ নাকি ফ্রুট প্রোডাকশনে এর কমার্শিয়াল অ্যাপ্লিকেশন আছে। আমি লিখছি ফ্রুট প্রোডাকশন। তো আমি ফ্রুট প্রোডাকশনে সবার গল্প বলবো না, আমি শুধু বলবো কার গল্প? গ্রেপস এর গল্প পড়বো। আঙ্গুর, আঙ্গুরের ক্ষেত্রে যদি একটা আঙ্গুর মনে করো এই রকম হয়, প্রত্যেকটা আঙ্গুর খুব ঠাসা ভাবে ঘন সন্নিবিষ্ট ভাবে আছে, তারা জাক্সটা পজিশনে থাকে, তাইলে সেই আঙ্গুরটা না বেশি দিন চলে না।
সেই আঙুরটা মানে ওই ট্রান্সপোর্ট হয়ে যখন সে দোকানে আসে সেই সময় তার অবস্থা খারাপ হয়ে যায়, একে অপরের সাথে চিপে যে তারা নষ্ট হয়ে যায়। তো এই গ্রেপস গুলোকে আমরা হেলদি এবং কমার্শিয়ালি কিভাবে অ্যাডভান্স গ্রেপ তৈরি করব, মানে আমরা যেটাতে বেশি দাম পাবো সেই রকম গ্রেপস কেমন করে তৈরি করব, বলছে আমি কি করব, এক্সোজেনাস কি করব, জিবরেলিক অ্যাসিড অ্যাপ্লাই করব। আমি যেমন স্পেসিফিক্যালি লিখছি কি অ্যাপ্লাই করি নাকি, এখানে GA7 আর GA4 কে অ্যাপ্লাই করি। আমরা 1 2 3 পড়েছি তাই তো, এটা ছাড়াও কিন্তু আরো জিবরেলিক অ্যাসিড হয়, মানে জিবরেলিক অ্যাসিড 7 এবং জিবরেলিক অ্যাসিড 4 কে আমরা অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা কি পাবো, এই গ্রেপসের যে স্টক গুলো রয়েছে, কি রয়েছে, গ্রেপসের যে স্টক গুলো রয়েছে সেই স্টক গুলোর লেন্থটা কি হবে, সেই স্টক গুলোর লেন্থটা ইনক্রিজ করে যাবে। ইনক্রিজ করে গেলে কি হলো, এই যে গ্রেপস গুলো ফ্রিলি জন্মাবে, মানে এই গ্রেপস গুলো কেমন জন্মাচ্ছে, এখন এখানে একটা আঙ্গুর, সরি এখানে একটা আঙ্গুর, এখানে একটা আঙ্গুর, এখানে একটা আঙ্গুর, আঙ্গুরগুলো ছাড়া ছাড়া জন্মাচ্ছে। এর ফলে আমরা কমার্শিয়াল ভ্যালুটা এর বেড়ে যাবে। এর কি বেড়ে যাবে, এটার কমার্শিয়াল ভ্যালু, কমার্শিয়াল ভ্যালুটা কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। ঠিক তো, তো এইভাবে আমরা কি করি, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে আমার মতন করে আমি সাম আপ করে দিলাম। কেমন ভাবে সাম আপ করলাম, যে অল আর রিলেটেড টু স্টেম ইলংগেশন অর অ্যাক্সিস ইলংগেশন। ঠিক আছে, কোনো অ্যাক্সিসটাকে আমি যদি দৈর্ঘ্যে বাড়াতে পারি তাহলে সেগুলো দিয়ে যা যা জিবরেলিনের ফাংশনস এবং যা যা কমার্শিয়াল ইউজেস রয়েছে সেগুলো প্রত্যেকটাকে আমি একসাথে সাম আপ করে দিয়েছি। বোঝা গেল? এতদূর অবধি ক্লিয়ার, পরিষ্কার? ঠিক আছে, চলো এরপরে নেক্সট একটা জিনিস পড়াবো, নাকি ইট প্রমোটস মল্টিং। কত নাম্বার হবে তোমরা করে নাও। ঠিক আছে, এ নাকি কি করে, এটা ইট প্রমোটস মল্টিং, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইট প্রমোটস মল্টিং, এ নাকি মল্টিং কে প্রমোট করে। যেগুলো ব্রিউইং ইন্ডাস্ট্রি হয়, মানে যেখানে মদ তৈরি হয়, যেগুলো কি হয়, ব্রিউইং ইন্ডাস্ট্রি হয়, সেখানে নাকি আমরা জিবরেলিন কে ইউজ করি। কেমন ভাবে ইউজ করি, যে আমরা দেখো সেখানে অ্যাকচুয়ালি কি করি, যে স্টার্চ কে ব্যবহার করি, যে কোনো স্টার্চ কে ব্যবহার করি। ঠিক আছে, সে পটেটো হোক, সে মানে রাইস হোক। আমরা যেমন দেখবে একটা দেশি একটা মদ পাওয়া যায় যেটাকে হাড়িয়া বা হেড়া বলে। তো সেখানে আমরা কি করি, গ্রীষ্মকালে অনেক জায়গায় এটা লাইসেন্সের দরকার পড়ে না, কিন্তু অনেকেই বিক্রি করে এটা। তো সেখানে কি করা হয়, যে আমাদের যেটা ভাত মানে চাল, সেই ভাতকে তারা গেঞ্জিয়ে গেঞ্জিয়ে ফার্মেন্ট করে 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 একটা মদ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তো ফেনি, গোয়াতে যেরকম আছে ফেনি, তো সেখানে কাজু বাদাম থেকে তৈরি হয়। যে প্রত্যেকটা জিনিসকে তুমি দেখো, প্রত্যেকটা যেটা মদ তৈরির গল্প, সেখানে আমরা কি করি, হয় আমরা ডিরেক্টলি স্টার্চকে ইউজ করি, আর যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, যদি গ্লুকোজ বা সুক্রোজ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে খুব ভালো হয়। যেমন আমরা যেটা একটা ব্যবহার করি, তাল গাছের রস, যেটাকে তাড়ি বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে হয়তো, তো যেটাকে তাড়ি বলি, তো সেটা কিন্তু ডিরেক্টলি সুক্রোজ থাকে। তো আমরা সুগার সলিউশন ছাড়া আমরা কি বানাতে পারবো না, ইথানল বানাতে পারবো না। প্রসেসটার নাম হচ্ছে ফার্মেন্টেশন। কিন্তু ফার্মেন্টেশন আগে রেডি মেটেরিয়াল করে দিতে হয়। কি করতে হয়, তো আমরা সব থেকে যেটা ওয়াইডলি ইউজ করি যার নাম হচ্ছে স্টার্চ। একে এর দাম কম, একে সহজে পাওয়া যায়। আমি আলু বহু অনেক বেশি পরিমাণে কিনতে পারবো। ক্যাসাভা বলে একটা প্ল্যান্ট হয়, মানে এক ধরনের ফ্রুটে, ক্যাসাভা, আলু, এই সমস্ত জিনিসকে আমরা স্টার্চের সোর্স হিসেবে ব্যবহার করি। আমরা ব্যবহার করতেই পারি, আমরা ডিরেক্টলি সুক্রোজ ব্যবহার করতে পারি, কিন্তু ডিরেক্টলি সুক্রোজ ব্যবহার করলে খরচা বেড়ে যাবে। আমরা ডিরেক্টলি গ্লুকোজকেও ব্যবহার করতে পারি, এ আরো ইজিলি ফার্মেন্ট করে দেবে। ঠিক আছে, কিন্তু আমরা আলটিমেটলি ইউজ এদেরকে করতে পারি না, কারণ এরা দাম বেশি এদের, এদেরকে আমি সরাসরি ইউজ করতে পারবো না। এমন কোনো সোর্স নেই যে সরাসরি সুক্রোজ দেবে। আখ থেকেও তুমি কি করতে পারো, মদ বানাতেই পারো, কিন্তু আমরা ইউজ করি কি, স্টার্চকে। তো স্টার্চ থেকে আমরা আলটিমেটলি দেখবে বানাবো কি, হয়তো গ্লুকোজ। আমরা বানাবো কি বলছে, গ্লুকোজ। এই গ্লুকোজটাই আলটিমেটলি আমরা যখন রেসপিরেশন পড়েছিলাম, রেসপিরেশনে অ্যালকোহলিক ফার্মেন্টেশনের গল্প পড়েছিলাম, সেই এই গ্লুকোজেরই কি হবে নাকি, অ্যালকোহলিক কি হবে, ফার্মেন্টেশন হবে। কিছু অর্গানিজম আছে, যা একদম ক্লাসিক্যালি একটা অর্গানিজম কি ইউজ করা হয়, যার নাম তোমরা জানো, ইস্ট, যার নাম হচ্ছে ইস্ট। ইস্ট কি করে, ইস্ট গ্লুকোজকে অ্যালকোহলিক ফার্মেন্টেশন করে এখান থেকে কি তৈরি করে নাকি, ইথানল তৈরি করে। এখান থেকে কি তৈরি করে, ইথানল তৈরি করে। কারণ ইস্টের মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে জাইমেজ। এই জাইমেজ এনজাইমটা নাকি পুরো এই যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রসেসটাকে রান করাতে পারে। তো
তো আমার আছে স্টার্চ, আমাকে পরিণত করতে হবে কিসে? গ্লুকোজে। কে করে দেবে? ব্রিউইং ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে আলু ঢুকেছে, কিন্তু আলু দিয়ে আমি অ্যালকোহলিক ফার্মেন্টেশন করাতে পারবো না। এই আলুর মধ্যে যে স্টার্চটা আছে তাকে আমাকে কনভার্ট করে দিতে হবে। তো কিসে কনভার্ট করবো? বলছে সরাসরি নাকি গ্লুকোজে কনভার্ট করতে পারে না। বলছি স্টার্চটাকে আমি কিসে কনভার্ট করে দেবো? স্টার্চটাকে আমি মল্টোজে কনভার্ট করে দেবো। কিসে কনভার্ট করে দেবো? মল্টোজে কনভার্ট করে দেবো। কথাটা যে মল্টোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, সুক্রোজ ডাইস্যাকারাইড, তোমরা জানো। তো মল্টোজ হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড যেটা মেড আপ মানে যেটা কম্পোজড অফ গ্লুকোজ এন্ড গ্লুকোজ, দুটোই কি থাকে? গ্লুকোজ থাকে। তো এটাকে আমরা কি বলছি? মল্টোজ। ঠিক আছে, এটা জানো আশা করি। তো এই স্টার্চ থেকে যে মল্টোজের কনভার্সনটা, এইটাকে ঘটানোর জন্য আমরা কি অ্যাপ্লাই করি? জিববারেলিন অ্যাপ্লাই করি। কি অ্যাপ্লাই করি? জিববারেলিন অ্যাপ্লাই করি। যদি জিববারেলিন অ্যাপ্লাই আমরা করে দিই, সে জিববারেলিন কি করে দেবে? স্টার্চকে মল্টোজে কনভার্ট করে দেবে। এই যে প্রসেসটা, দ্য কনভার্সন অফ স্টার্চ ইনটু মল্টোজ উইথ দ্য হেল্প অফ জিববারেলিন, এই প্রসেসটার নাম হচ্ছে মল্টিং। এই প্রসেসটার নাম হচ্ছে মল্টিং। ওই যেখানে ব্রিউইং ইন্ডাস্ট্রি হয় তারা এই প্রসেসটাই করে, তাদের ক্ষেত্রে ইজি হয়। তারা কেন আখ কিনে আনবে? আখের অনেক দাম। তারা আলু কিনে আনবে, আলু কিনে এনে কি করবে? সেটা থেকে মদ বানাবে। ঠিক তো? আখের অনেক দাম, আখে হয়তো ডিরেক্টলি সুক্রোজ পাবো, ঠিক আছে, কিন্তু না, ওরা করবে স্টার্চ থেকে ইউজ করবে। একটা টেস্টেরও ব্যাপার থাকে, তো তো সেটা টেস্টটা ডিটারমিন করে ইস্টের স্ট্রেন টেস্টকে ডিটারমিন করে। ঠিক আছে, আর কোন আমরা মানে কোন জিনিসকে আমরা র মেটেরিয়াল হিসেবে কাকে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, একবার কোনোদিন সময় হলে অ্যালকোহল বায়োটেকনোলজি পড়ো, হয়েছে। তো এই মল্টোজকে কিন্তু আলটিমেটলি গ্লুকোজে পরিণত করতে হয়। তো এই মল্টোজকে গ্লুকোজে যে পরিণত করে তার নাম হচ্ছে কে? মল্টেজ। তার নাম হচ্ছে মল্টেজ। এটা আমাদের পড়ার বিষয় ছিল না, আমাদের পড়ার বিষয় স্টার্চ টু মল্টোজ। এই প্রসেসটার নাম হচ্ছে মল্টিং। আমি তোমাদের পুরোটাই বলে দিলাম যে মল্টোজকে আবার গ্লুকোজে পরিণত করবে সেই এনজাইমটার নাম হচ্ছে কি? মল্টেজ। এটা হচ্ছে একটা এনজাইম, এটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটা কি করবে? মল্টোজকে গ্লুকোজে পরিণত করে দেবে। এবারে গ্লুকোজের সাথে আমি কাকে মিশিয়ে দেবো? ইস্টকে ফেলে দেবো। ইস্ট গ্লুকোজকে ফার্মেন্ট করে ইথানলে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো এই যে পুরো প্রসেসটা, এটাকে বলা হচ্ছে, এই যে পুরো প্রসেসটা না, স্টার্চ টু মল্টোজ, এটাকে বলা হচ্ছে মল্টিং। বড্ড গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। হয়ে গেছে? এগোবো এগোবো চলো নেক্সট। কত নাম্বার তোমরা দিও নিও নাম্বারটা? এটা হচ্ছে কত? 4 নাম্বার দিয়েছি, তাহলে এটা 5 নাম্বার হবে। নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের কত? 6 নাম্বার। 6 নাম্বারে আমরা বলবো জিব্বারেলিং অ্যাসিড ক্যান ডিলে সেনেসেন্স। বলছে এও নাকি সেনেসেন্সকে ডিলে করতে পারে। ব্যাস, আমি আর কিছু কথা বলবো না, শুধু এটুকুন মাথায় রাখবে। আমরা জানবো যে সেনেসেন্স ডিলে করার যেটা মানে যার মানে কি বলবো সিগনেচার কাজ বা সিম্বলিক কাজ, সেটা হচ্ছে সাইটোকাইনিন। সে সেনেসেন্সকে ডিলে করা থেকেই তার আবিষ্কার বলতে পারো, তার বায়ো অ্যাসেটা ওইভাবেই। হ্যাঁ, এর সাথে সাথে জিববারেলিক অ্যাসিডও সেনেসেন্সকে ডিলে করতে পারে। আমরা শিখলাম অক্সিনও নাকি সেনেসেন্সকে ডিলে করতে পারে। আমরা একটু কাজের জায়গায় আসি, ঠিক আছে, আমরা একটু কাজের জায়গায় আসি। বলছে এ নাকি 7 নাম্বার গল্প পড়বো। এ নাকি কি করতে পারে? খুব গুরুত্বপূর্ণ। এ নাকি সিডের ডরমেন্সিকে কি করতে পারে? ব্রেক করতে পারে। ঠিক আছে, ইট সিড ডরমেন্সিকে ব্রেক করতে পারে and can promote জার্মিনেশন। এটা সম্পর্কে তোমরা সবাই জানো, এটাই হচ্ছে জিববারেলিনের একদম প্রধান কাজ, যে তারা নাকি সিড জার্মিনেশনে হেল্প করে এবং সিডের ডরমেন্সিকে ব্রেক করে। দেখো তবে একটা কথা বলি, যে এই ডরমেন্সি ব্যাপারটা কিন্তু অনেক জিনিস দ্বারা কন্ট্রোলড হয়। ঠিক আছে, কিছু থাকে ইনেট ডরমেন্সি থাকে, কিছু ফিজিক্যাল ডরমেন্সি থাকে, ঠিক আছে, কিছু এনভায়রনমেন্টাল ডরমেন্সি থাকে। আমি খুব গল্পের মতন করে বললাম যে বাইরের ফ্যাক্টরস গুলো ঠিকঠাক নেই, প্রচুর গরম আছে, জল নেই, আর্দ্রতা কম, ও জার্মিনেশন করাবে না। কিছু ফিজিক্যাল ফ্যাক্টরস থাকে, ব্যারিয়ার্স থাকে, যে ভেতরের এমব্রিওটা বাঁকা, তাই ও জার্মিনেট করতে পারছে না। তো এই সব ডরমেন্সিকে কন্ট্রোল করতে পারে না। কোন ডরমেন্সিকে ব্রেক করতে পারে? যদি এনভায়রনমেন্টাল ডরমেন্সি হয়,
ঠিক আছে, যে এনভায়রনমেন্টাল ডরমেন্সি যদি থাকে সেটাকেও আলটিমেটলি এনভায়রনমেন্ট যখন ঠিক হবে সেই ডরমেন্সিকে ব্রেক করে এবং জার্মিনেশনকে প্রমোট করে। আরো বলছি, এটা কিন্তু খুব 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 একটা কন্ট্রোলড প্রসেস, মানে গরমে সে ডরমেন্সিকে ব্রেক করে কি করে দিল, জার্মিনেশন ঘটিয়ে দিল, এরকম সে একদম করবে না। যে যখন এনভায়রনমেন্টাল কি বলবো যে সিনারিও রয়েছে, এনভায়রনমেন্টাল মানে যেটা মাইলিউ রয়েছে, ঠিক আছে, এক্সটার্নাল মাইলিউ রয়েছে, সেই জিনিসটা যদি ঠিকঠাক থাকে তবে যেই সেই ডরমেন্সিকে ব্রেক করবে। এবং ডরমেন্সিকে ব্রেক করারই আরেকটা মানে আমি লিখতে পারি যে ইট ক্যান, মানে এটা জার্মিনেশনকে কি করে, প্রমোট করে। খুব ভালো করে শিখবো যে অ্যাকচুয়ালি কি করে এ, নাকি এই পুরো কাজটা যে কি করে করে, এ নাকি আলফা অ্যামাইলেজ নামক একটা কি করে, আলফা অ্যামাইলেজ নামক একটা কি করে, একটা নাকি গ্লাইকোলাইটিক এনজাইম আছে, ঠিক আছে, একটা কি গ্লাইকোলাইটিক, তুমি এটা এমনিও বলতে পারো অ্যামাইলোলাইটিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, একটা অ্যামাইলোলাইটিক এনজাইম আছে। সেই এনজাইমটাকে সে নাকি কি করতে পারে, ট্রান্সক্রিপশন করতে পারে, মানে এনজাইমটার জিনটা যেটা রয়েছে তার নাকি ট্রান্সক্রিপশনটাকে কি করতে পারে, নাকি সে রেটটা ইনক্রিজ করতে পারে। আমি শুধু লিখছি সে ট্রান্সক্রিপশনটাকে নাকি সে কন্ট্রোল করতে পারে। তো এই জিনিসটা কি করবে, বলছে এই আলফা অ্যামাইলেজ হচ্ছে একটা অ্যামাইলোলাইটিক উৎসেচক, ঠিক আছে, সেই অ্যামাইলোলাইটিক উৎসেচকটা কি করবে নাকি এন্ডোস্পার্ম বলে একটা জিনিস আছে, তোমরা যদিও জানো তবুও আমি পড়াবো, যে এন্ডোস্পার্ম বলে একটা জিনিস আছে, তাকে নাকি কি করে দেবে, ব্রেক করে দেবে, ঠিক আছে, তাকে নাকি কি করে দেবে, ব্রেক করে দেবে, বা তাকে আমরা লিখছি তাকে ক্লিপ করে সিম্পলার ফর্মে কনভার্ট করে দেবে। কি করে দেবে, সিম্পলার ফর্মে কনভার্ট করে দেবে। কনভার্ট যদি করে দেয় তাহলেই নাকি জার্মিনেশন ঘটবে। আসলে ভেতরের গল্পটা কি আমরা সেটা এখন শিখবো। দেখো আমি আমার মতন করে আঁকছি, আমি ভালো আঁকতে জানি না কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেবো, হয়েছে? তো কি বলছে, একটা সিড রয়েছে, এই একটা কি রয়েছে আমার, এরকম একটা সিড রয়েছে। তো আমরা জানি সিডের বাইরে কি থাকে, সিড কোট থাকে। সিড কোট যদি আমরা অ্যাঞ্জিওস্পার্ম দেখি তাহলে দুটো সিড কোটের গল্প পাবো, যদি জিমনোস্পার্ম দেখি তাহলে আমরা একটা সিড কোটের গল্প পাবো। ছেড়ে দাও, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম দুই জায়গাতেই জিববারেলিন থাকে, ঠিক আছে, আমি সিড কোট দেখালাম যে এটা হচ্ছে সিড কোট। বলছে সিড কোটের ভেতরে আসলে কি থাকে, বলছে দুটো জিনিস থাকে, একটা থাকে নাকি এরকম এমব্রিও থাকে, একটা কি থাকে এরকম এমব্রিও থাকে, কি থাকে একটা এমব্রিও থাকে, আর কি থাকে নাকি এন্ডোস্পার্ম থাকে, আর কি থাকে নাকি এন্ডোস্পার্ম থাকে। এন্ডোস্পার্ম জিনিসটা কি, বলছে এন্ডোস্পার্ম জিনিসটা হচ্ছে এটা কি এন্ডোস্পার্ম, এটা হচ্ছে কি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম জিনিসটা কি, ইট ইজ দ্য ফুড, ইট ইজ দ্য ফুড অফ এমব্রিও, ইট ইজ দ্য ফুড অফ এমব্রিও, এটা হচ্ছে এমব্রিওর খাবার। আর এমব্রিওটা কি জিনিস, বলছে এমব্রিওটাই হচ্ছে আসল জিনিস, এটাই হচ্ছে ভ্রূণটা। এই বড় হয়ে এই কি হবে, এই তোমাকে চারা গাছ দেবে, মানে এই তোমাকে ভবিষ্যতে কি দেবে, সিডলিং দেবে। তো বলছে যে এমব্রিওটাও বীজের মধ্যে আছে, এন্ডোস্পার্মটাও বীজের মধ্যে আছে, না এখানে একটি গল্প আছে। বলছে এই যে এন্ডোস্পার্মটা রয়েছে তার বাইরে একটা প্রোটিনেশিয়াস লেয়ার থাকে, তার বাইরে নাকি একটা প্রোটিনের লেয়ার থাকে। এন্ডোস্পার্মটাকে আমি কি করেছি, মনে করো এন্ডোস্পার্মটা হচ্ছে আমার লাড্ডু, কার্বোহাইড্রেট, তাই তো, এটা ফুলি মেড আপ অফ কার্বোহাইড্রেট। তো এটা হচ্ছে একটা লাড্ডু, তো আমি লাড্ডুটাকে এরকম না দিয়ে একটা প্লাস্টিকে মুড়ে দিয়েছি। সেই প্লাস্টিকটা মানে এন্ডোস্পার্মের যেটা কি বলবো, যেটা কভারিং, সেই প্লাস্টিকটার নাম হচ্ছে অ্যালিউরন লেয়ার। কি নাম, কি নাম, অ্যালিউরন লেয়ার। ওরা বলছে ইট ইজ মেড আপ অফ প্রোটিনেশিয়াস লেয়ার। এটা কি বলছে, ওরা বলছে প্রোটিনেশিয়াস, এটা কি বলছে, একটা প্রোটিনেশিয়াস লেয়ার। হোক, চলো কি বটে আমরা পরে দেখবো, হয়েছে? তাহলে আছে কি এন্ডোস্পার্ম আছে, আছে কি আছে এমব্রিও আছে। এবার বলছে এন্ডোস্পার্ম আর এমব্রিওর মাঝখানে বলছে একটা কি রয়েছে, বাধা রয়েছে, ঠিক আছে, মানে করো ধরে নাও একটা দেওয়াল রয়েছে আর সেই দেওয়ালটার মাঝখানে একটা এরকম ছোট্ট পোর মতন রয়েছে। এই ছোট্ট পোর মতন জায়গাটার নাম হচ্ছে স্কুটেলাম। কি নাম, এর নাম হচ্ছে স্কুটেলাম। স্কুটেলাম বলছে কি, বলছে এটা হচ্ছে একটা ছোট্ট পোর মতন জিনিস, যেটা দিয়ে কি হবে এই পুরো এমব্রিও এবং এন্ডোস্পার্ম সেপারেট থাকে। আর স্কুটেলাম হচ্ছে একটা পোর মতন একটা ছোট্ট ছিদ্র বা একটা অ্যাবজর্পটিভ অর্গান, যেটা দিয়ে নাকি এন্ডোস্পার্মটা কোন দিকে যায়, এমব্রিওর দিকে যায়। এমব্রিও নাকি ওই স্কুটেলামের একটু সাকশন থাকে। তো কি হয়, এন্ডোস্পার্মটা যে খাবার, যেটা এন্ডোস্পার্মের গল্প বললাম, সেই এন্ডোস্পার্মটা নাকি কার দিকে যেতে পারে, ওই স্কুটেলাম পথে সে এমব্রিওর দিকে যেতে পারে। তাহলে এই গেল সিডের ভেতরকার গঠন।
কি ঘটনা ঘটে আমরা একটু শিখবো যে কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটে। তো আমরা শিখবো, বলছে যে এই যে অ্যালিউরন লেয়ার যেগুলো রয়েছে, সেই অ্যালিউরন লেয়ারের যে সেলস গুলো রয়েছে, অ্যালিউরন লেয়ারের কি অ্যালিউরন লেয়ারের যেটা সেলুলার লেয়ার, হ্যাঁ, অ্যালিউলার মেমব্রেন নয়, অ্যালিউরন লেয়ারের যেটা কি সেলুলার, তো আমি কি লিখছি, এর যে সেলস গুলো রয়েছে, এই সেলস গুলো নাকি কি আলফা অ্যামাইলেজ সিক্রেট করে। কি করে? আলফা অ্যামাইলেজ সিক্রেট করে। তাতে কি হয়েছে, বলছে আলফা অ্যামাইলেজ যখন সিক্রেট করে, এই আলফা অ্যামাইলেজটা কি করে, এন্ডোস্পার্মকে নাকি ভিজিয়ে দেয়, মানে সিক্ত করে দেয়। ঠিক আছে, কি গল্পটা, বলছে এন্ডোস্পার্ম যেটা আছে, যাকে আমরা বলছি এটা নাকি কার্বোহাইড্রেট, এ নাকি নরমালি কি রকম থাকে, স্টার্চ হিসেবে থাকে। কি হিসেবে থাকে? স্টার্চ হিসেবে থাকে। বলছে যতক্ষণ সে স্টার্চ হিসেবে থাকে, এমব্রিও নাকি কি করতে পারে না, এই এন্ডোস্পার্মকে খেতে পারে না। এমব্রিও কোন ফর্মে খেতে পারবে খাবারটাকে, এই যে ফুড ফর এমব্রিও বলে দিলাম, বলছে না স্টার্চ হিসেবে থাকলে সে খেতে পারবে না। তুমি এই স্টার্চটাকে কিসে কনভার্ট করে দাও, মনোস্যাকারাইডে কনভার্ট করে দাও। কিসে কনভার্ট করে দাও? গ্লুকোজে কনভার্ট করে দাও। এই গ্লুকোজে তুমি যদি কনভার্ট করে দাও, তাহলে সে কি করতে পারবে, সেইটা অ্যাভেলেবেল হবে। সেইটা কি হবে? অ্যাভেলেবেল হবে। কার জন্য? এমব্রিওর জন্য। এমব্রিও সেই গ্লুকোজটাকে খেতে পারবে, কোনটাকে খেতে পারে না, সে স্টার্চটাকে খেতে পারে না। তো খেলে কি হবে, বলছে দেখো এমব্রিও মানে হচ্ছে ভ্রূণ, সে যদি খাবার খায় সে নাকি বড় হবে, সে নাকি সাইজে বড় হবে। সে এইরকম ছিল, সে এইরকম হয়ে যাবে, তারপর সে এইরকম হয়ে যাবে। যখন এত বড় হয়ে যাবে, সিডের ভেতরে সে আর আটবে না, তখন সিডটাকে ফাটিয়ে, সিড কোটকে ফাটিয়ে সে বাইরে দিকে বেরোবে। এই এমব্রিওর সিড কোটকে ফাটিয়ে বাইরে বেরোনোর গল্পটার নামই হচ্ছে কি বলতো, জার্মিনেশন। তাইলে এমব্রিওকে যদি জার্মিনেট করাতে হয়, তাহলে আমাকে এমব্রিওকে বড় করতে হবে, মানে এমব্রিওর গ্রোথ দরকার। আর এমব্রিওর গ্রোথ তখনই হবে যখন সে এন্ডোস্পার্মকে খাবে। কিন্তু এন্ডোস্পার্ম কি রূপে আছে? স্টার্চ রূপে আছে। তুমি চাইলেও একে কি করতে পারবে না, খাওয়াতে পারবে না। তোমাকে কি করে দিতে হবে, এই স্টার্চটাকে গ্লুকোজে কনভার্ট করে দিতে হবে। কে করে দিবে গ্লুকোজে কনভার্ট? বলছে একটা গ্লাইকোসাইডেজ এনজাইম আছে, মানে একটা অ্যামাইলোলাইটিক উৎসেচক আছে, যে স্টার্চের উপর কাজ করে, স্টার্চের যে গ্লাইকোসাইডিক লিংকেজ গুলো আছে তাদেরকে কেটে দেয়। স্টার্চটা হচ্ছে এইরকম পর 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 মনে করো গ্লুকোজ নিয়ে তৈরি। তো এরা কি করলো, একটা এনজাইম এলো, সেই এনজাইমটা এসে প্রত্যেকটা যে গ্লাইকোসাইডিক বন্ড তাদেরকে কেটে দিল, এবং তাদেরকে এই স্টার্চটাকে কিসে পরিণত করে দিল, সিম্পল সুগারে পরিণত করে দিল, ছোট 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 গ্লুকোজ অণু পরিণত করে দিল। যেই গ্লুকোজ অণুতে পরিণত করে দেবে, এই গ্লুকোজ অণুগুলো স্কুটেলাম দিয়ে কোথায় চলে যাবে, এমব্রিওর কাছে চলে যাবে। এমব্রিও তখন এগুলোকে খাবে, আস্তে আস্তে এমব্রিও সাইজে বড় হবে। যত এমব্রিও সাইজে বড় হবে, কারণ সে খাবে, আর যত খাবে তা কি হবে, এন্ডোস্পার্ম আস্তে 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 কমতে থাকবে, এমব্রিও আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে, এমব্রিও আস্তে আস্তে বড় হতে থাকবে। তো যখন জার্মিনেশনের সময় আছে, তখন দেখবো বেশিরভাগ সিডের ক্ষেত্রে এন্ডোস্পার্ম বলে আর কিছু থাকেই না, গোটা এন্ডোস্পার্মটাকে এমব্রিও খেয়ে দিয়েছে। ঠিক তো, ওই রকম সিডকে আমরা এক্স অ্যালবুমিনাস সিড বলি। আর কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে যে কিছুটা এন্ডোস্পার্ম বেঁচে গেল, খাওয়ার পরে ও এতটা বড় হয়ে গেছে, এবারও জার্মিনেট করে দেবে, সিডকে ফাটিয়ে দেবে, কিন্তু তখনও দেখবো কিছুটা এন্ডোস্পার্ম পড়ে আছে, তাদেরকে আমরা কি বলি, অ্যালবুমিনাস সিড বলি। যাই হোক, অন্য প্রসঙ্গে যাব না। তো আমাকে কি করতে হবে, যে স্টার্চটা রয়েছে, স্টার্চটাকে গ্লুকোজে কনভার্ট করে দিতে হবে। কে করে দেয়? বলছে যে অ্যালিউরন লেয়ার, এ খুব গুরুত্বপূর্ণ। অ্যালিউরন লেয়ারের যে সেলস গুলো রয়েছে, তারা নাকি আলফা অ্যামাইলেজকে সিক্রিট করে। আলফা অ্যামাইলেজ যদি সিক্রিটেড হয়, তাহলে স্টার্চ কি হবে, ক্লিভ হবে, মানে স্টার্চের ব্রেকডাউন হবে, এবং স্টার্চ থেকে মনোস্যাকারাইড তৈরি হবে। কি তৈরি হবে? ধরে নিচ্ছি আমরা এখানে গ্লুকোজ তৈরি হবে। তবে যে এটা অ্যাভেলেবেল হবে এমব্রিওর কাছ থেকে, এমব্রিও বড় হবে, এমব্রিও কি হবে, বীজ ফাটিয়ে বেরিয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা কি বলছি, জার্মিনেশন। এবার বলছি ডরমেন্সিটাকে সে কিভাবে কন্ট্রোল করে, সেটা যখন আমরা পড়বো, যখন অ্যাবসাইসিক অ্যাসিড পড়বো তার সাথে পড়বো। আমি তবুও ছোট করে যখন এর ফাংশনটা পড়াচ্ছি এখনই, তো কিভাবে আমরা তখন শিখবো। ঠিক আছে, আমরা শিখবো যে কিভাবে এই আলফা অ্যামাইলেজ যে উৎসেচকটা আছে, এনজাইমটা আছে, সেটা কিভাবে সিক্রিট হয়, আর জিব্বারেলিনের তাতে কি হাত আছে। তো বলছে এই যে জিব্বারেলিন আছে, কি আছে, যার নাম হচ্ছে জিব্বারেলিন, সে জিব্বারেলিন বলছে সে নাকি কি তৈরি করে, একটা প্রোটিন তৈরি করে যার নাম হচ্ছে MYB প্রোটিন।
যার নাম হচ্ছে এমওআইবি প্রোটিন। আমি বলছি যে এমওআইবি প্রোটিনকে তোমরা প্রোটিন না বলে একে একটা নামে ডাকো তো, একে বলো যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। একে কি নামে ডাকো? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। কেন আমি বলছি? এ নাকি ট্রান্সক্রিপশন যে প্রসেসটাকে সেটাকে করতে এফেক্ট করতে পারে, মানে সেটাকে মডিউলেট করতে পারে, কমাতে বা বাড়াতে পারে। আমরা শিখবো যে কি করে, কমাই না বাড়াই। বাড়াই, ঠিক আছে, আমি বলছি বাড়াই। তো এমওআইবি বলে একটা প্রোটিন আছে। তো বলছে যে ডিএনএ এর একটা সেগমেন্টে নাকি বলছে একটা জায়গা আছে যেটাকে আমরা বলি কি জিএআরসি। ঠিক আছে, কি বলি? জিএআরসি। কি বলছি? জিএআরসি এর পুরো নাম হচ্ছে জিব্বারেলিন রেসপন্স এলিমেন্ট বা জিব্বারেলিন রেসপন্স কমপ্লেক্স। তুমি যাই উচ্চারণ করো জিএআরসি বা তুমি গিয়ার উচ্চারণ করো জিএআরই, ঠিক আছে? কি বলবো? জিব্বারেলিন রেসপন্স রেসপন্স বড় ঝামেলা করে এটা মাঝে মাঝে, রেসপন্স এলিমেন্টস, ঠিক আছে, বা রেসপন্স কমপ্লেক্স, তুমি যাই বলো, ঠিক আছে? তো বলছি জিব্বারেলিন রেসপন্স কমপ্লেক্স বা জিব্বারেলিন রেসপন্স এলিমেন্ট, এর মধ্যে নাকি বলছে কি রয়েছে, এর মধ্যে নাকি তিনখানা প্রোমোটার রয়েছে। কতগুলো প্রোমোটার রয়েছে? ট্রান্সক্রিপশনের গল্প বলছি, ঠিক আছে? এর মধ্যে কতগুলো প্রোমোটার রয়েছে? নাকি তিনটা প্রোমোটার রয়েছে, ঠিক আছে? কতগুলো প্রোমোটার রয়েছে? তিনটা প্রোমোটার রয়েছে। কার প্রোমোটার? কোন জিনের প্রোমোটার? বলছে আলফা অ্যামাইলেজ জিন। কি? আলফা অ্যামাইলেজ যে জিনটা রয়েছে, আমরা তো আলফা অ্যামাইলেজ তৈরি করব, তো সবার আগে তো আলফা অ্যামাইলেজ আমরা উৎসেচকের গল্প বলছি, মানে এটা হচ্ছে একটা প্রোটিন, ঠিক তো? এটা হচ্ছে একটা প্রোটিন। তো এই প্রোটিনটা তো এমনি এমনি তৈরি হয়নি, এর জন্য কি আছে? এমআরএনএ আছে। তো সেই এমআরএনএটাকে আগে তৈরি করতে হবে। বলছে সেই এমআরএনএটা তৈরি করাতেই কার হাত আছে? জিব্বারেলিনের হাত আছে। তো এই যে বললাম জিএআরসি বা জিব্বারেলিন রেসপন্স এলিমেন্ট, ঠিক আছে, এর মধ্যে বলছে তিনখানা নাকি প্রোমোটার আছে। কার প্রোমোটার আছে? আলফা অ্যামাইলেজ জিনের জন্য তিনটা প্রোমোটার আছে। সেই তিনটা প্রোমোটারকে অ্যাক্টিভেট করে কে বলতো? এই এমওআইবি প্রোটিন, ঠিক আছে? তার ট্রান্সক্রিপশনের রেটটাকে কি করে দেয়? ট্রান্সক্রিপশনের যে রেটটা রয়েছে, ট্রান্সক্রিপশনের রেটটাকে কি করে দেয়? ইনক্রিজ করে দেয়, এলিভেট করে দেয় কে? এমওআইবি প্রোটিন। তাই আমরা বলছি যে এটা ট্রান্সক্রিপশন মডিউলেটর বটে। আমি সেই জন্যই বললাম যে এমওআইবি প্রোটিন ইজ আ ট্রান্সক্রিপশন মডিউলেটর which enhance the transcription of alpha amylase genes by acting on the GARC complex, ঠিক আছে? তো এইটা হচ্ছে কার গল্প? আমি খুব ছোট্ট করে বললাম, হ্যাঁ? এগুলো আমি 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 এমনও না যে তোমাদের কিছুই বললাম না, আবার যতটুকুন বললাম যে সেটাও আমি কিন্তু খুব কম বললাম। মানে এই এমওআইবি তোমরা জানো, জিএআরসি কমপ্লেক্সের নামটা তোমরা শুধু কানে নাও, বাকি তোমরা যদি পড়তে চাও তোমরা বইয়ে পড়তে পারো। আমার এখন এটা পড়ানোর সময় নয়, ঠিক আছে? এটা নিয়ে একটা দিন পড়ানো যায়, কিন্তু এটা আমি 10 মিনিট বা 15 মিনিটে পড়ানোর চেষ্টা করছি, তাই তো আমার সময় লাগবে না, তাই তো আমার মানে ছোট কন্টেন্টই দিচ্ছি, আমি তোমাদের বলে কয়ে দিচ্ছি, ঠিক তো? তো এইভাবে জিব্বারেলিক অ্যাসিড কি করে নাকি আলফা অ্যামাইলেজ জিনের যেটা ট্রান্সক্রিপশন সেটাকে নাকি সে নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে? এতদূর অব্দি বোঝা গেল। অ্যাবসাইসিক অ্যাসিড কি করে? এই যে ট্রান্সক্রিপশন রেটটা বেড়েছে তাকে বন্ধ করার চেষ্টা করে, ঠিক আছে? যদি পরিবেশ খারাপ থাকে তাহলে এই জিব্বারেলিক অ্যাসিডকে সে কি করবে? সাপ্রেস করবে, এবং অ্যাবসাইসিক অ্যাসিড এই যে আলফা অ্যামাইলেজ জিনস আছে তাদের ট্রান্সক্রিপশনটাকে কি করে দেবে? অফ করবে। আর যেগুলো অ্যাভেলেবেল গ্লুকোজ ছিল তাদেরকে আবার জুড়ে স্টার্চ বানাবে, মানে এন্ডোস্পার্মটাকে আবার তাদের কাছে আনঅ্যাভেলেবেল করে দেবে যদি বাইরের পরিবেশ খারাপ হয়। এই দুজনের যে ব্যালেন্স, জিব্বারেলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড অ্যান্টাগনিস্টিক হরমোন এই সেন্সে, ঠিক আছে? সিড ডরমেন্সিকে কন্ট্রোল করার সেন্সে তারা অ্যান্টাগনিস্টিক হরমোন, এবং বিশাল একটা ভাইটাল রোল প্লে করে সিড জার্মিনেশনের সময়। একজন ডরমেন্সিকে মেনটেন করতে সাহায্য করে, তার নাম এবিএ। আরেকজন প্রপার টাইমে ডরমেন্সিকে ব্রেক করিয়ে জার্মিনেশনকে প্রমোট করায়, তার নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। আমরা অ্যাবসাইসিক অ্যাসিডেরটা অ্যাবসাইসিক অ্যাসিডের সময় পড়বো, ঠিক আছে? এগুলো বড় বড় পাত ওয়ে, ঠিক আছে? তো এগুলো একটু সময় নিয়ে পড়ার, কিন্তু এতটা সময় নেই আমাদের। এতদূর অব্দি বোঝা গেছে আমি যতটুকুন বললাম? বোঝা যায়নি, ঠিক তো? এগোবো? খুব সামান্য বললাম, কিন্তু সবগুলোই কানে দিলাম তোমাদের, কোনো জিনিসটা আমি কানে না দেওয়া হয়নি। হয়ে গেছে? চলো দেখো,
এই যে জিব্বারেলিক অ্যাসিড আছে, এই জিব্বারেলিক অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, এ নাকি কি করতে পারে, ফ্রুট সেট করতে পারে। ইট ক্যান প্রমোট ফ্রুট সেট। আমরা ফ্রুট সেট অনেকবার পড়ে এসেছি। আমি বলেছি পুরো যে জিনিসটা ফ্রুট তৈরি হওয়ার জন্য তোমার পলিনেশনকে প্রপারলি ঘটানো, পোলেন টিউবকে প্রপারলি মানে ইমার্জ আউট করানো, এই প্রত্যেকটা জিনিসকে, হ্যাঁ, ওভিউলকে ঠিকভাবে সেট করা এবং আলটিমেটলি ফ্রুটের গ্রোথ ঘটানো, ফ্রুটের প্রপার শেপ সাইজকে মেনটেন করা, সব জিনিসগুলোকে কালেকটিভলি আমরা কি বলি, ফ্রুট সেট। তো কিছু প্ল্যান্ট আছে, আমি স্পেসিফিক নাম বলে দেবো, ঠিক আছে, যেমন অ্যাপেল এবং পিয়ারের ক্ষেত্রে একদম এটাই কোশ্চেন আসে, ঠিক আছে, তেজান জিগার খুলবে এটাই লেখা আছে, এর বাইরে অন্য কিছু লেখাও নেই, ঠিক আছে। তো কি বলবো, ইট প্রমোটস ফ্রুট সেট। কত নাম্বার আছে, 7 নাম্বার পড়লাম না আমরা, তাহলে 8 নাম্বারে পড়বো। ইট প্রমোটস ফ্রুট সেট, প্রমোটস ফ্রুট সেট, সে ফ্রুট সেটকে প্রমোট করে। কাকে, একদম লিখবো অ্যাপেল মানে ম্যালাস সিলভেস্ট্রিস আর প্রুনাস ডোমেস্টিক, ঠিক আছে। অ্যাপেল আর পিয়ার মানে আপেল এবং নাশপাতি, এই জাতীয় তারা ফলের ফ্রুট সেটকে কন্ট্রোল করে, প্রপার শেপ মেপ এইসব জিনিসকে মেনটেন করে। এত দূর অব্দি পড়া হয়েছে, এগোবো, ঠিক আছে। এরপর আমরা 9 নাম্বারে যাব। 9 নাম্বারে যে জিনিসটা পড়বো, এ নাকি কি করে আমরা শিখবো, এ নাকি যে ইট ক্যান, লিখবো রেগুলেট, লিখবো, ঠিক আছে, রেগুলেট লেখাটাই ঠিক হবে। ইট ক্যান রেগুলেট, কি বলবো, দ্য ট্রানজিশন ফ্রম জুভেনাইল টু রিপ্রোডাক্টিভ ফেজ লেখো, বা জুভেনাইল টু অ্যাডাল্ট লেখো, কোনো অসুবিধা নেই। জুভেনাইল টু অ্যাডাল্ট ফেজ, অ্যাডাল্ট বা তলায় লিখে রাখো, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। রিপ্রোডাক্টিভ অ্যাডাল্ট ফেজ, দেখো বলছে দু রকমেরই করে, জুভেনাইল টু, এটা আমি বলছি, জুভেনাইল টু অ্যাডাল্ট ফেজও করে, আবার নাকি উল্টোটাও করতে পারে, অ্যাডাল্ট টু জুভেনাইলও করে। দেখো আমি কাদের গল্প বলছি, কনিফার্সদের গল্প বলছি। কারা কনিফার্স হয়, নাম বলো চট করে। হ্যাঁ, পাইনাস আর গিঙ্গো না, সাইকাস না, ওটাও ট্যাক্সোডিয়াসের মধ্যে পড়ে। সেড্রাস বলবে, পাইনাস বলবে, এরা কনিফারাস, ঠিক আছে, এগুলো কনিফার্স। অ্যাবিস বলবে, ঠিক আছে, এগুলো হচ্ছে কনিফার্স। এদের নিডল টাইপের লিফ থাকে, স্পেশালিটি থাকে কিছু, ঠিক আছে। এদের যে উডটা হয় সেখানে প্রচুর পরিমাণে কি থাকে বলতো, রেজিন ক্যানালস থাকে, হ্যাঁ, এগুলো কনিফেরালিসের একদম ক্যারেক্টারিস্টিক বটে। জিমনোস্পার্ম পড়ে এলে তোমরা পিএসসি তে এতজন আছো, ঠিক আছে। তো এই কনিফার্সদের এরা কি করে, নাকি তারা কনিফার্স গুলো কিছু কিছু সময় দীর্ঘক্ষণ নাকি জুভেনাইল পিরিয়ডেই থেকে যায়। জুভেনাইল পিরিয়ড জিনিসটা কি, মানে বাচ্চা অবস্থাতেই থেকে যায়, ঠিক আছে। তো আমরা গাছের দেখবো 3টা ফেজ আছে, ঠিক আছে। একটা হচ্ছে ভেজিটেটিভ ফেজ, বা এটাকে আমরা অনেকে জুভেনাইল ফেজ বলি। একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, যে সময় এরা ফ্লাওয়ার তৈরি করে। আর একটা হচ্ছে সেনেসিং ফেজ, সেনেসিং ফেজে এরা পটল তুলবে, মরে যাবে। তো সে আমরা শিখেছিলাম যে আর্য সভ্যতার 4টা দশা আছে জীবনে, যেমন ব্রহ্মচর্য, তারপরে কি ছিল আমি নিজেই ভুলে যাচ্ছি, ব্রহ্মচর্য, গার্হস্থ, তারপরে কি ছিল বানপ্রস্থ, তারপরে ছিল সন্ন্যাস, তাই তো। এরকম 4টা দশা। তো উদ্ভিদের জীবনও বলছে এরকম 3টি দশা আছে। একটার নাম হচ্ছে ভেজিটেটিভ ফেজ, সেই সময় এরা নিজের ভেজিটেটিভ গ্রোথের দিকে মন দেবে, স্টেমকে মোটা করবে, বড় করবে, পাতাকে বড় করবে, রুট সিস্টেমকে আরো স্ট্রঙ্গার করবে, আরো পেরিফেরিটা বাড়াবে যাতে বেশি অঞ্চল জুড়ে রুটটা ছড়িয়ে থাকে। এটা হচ্ছে ভেজিটেটিভ ফেজ। তারপরে যে ফেজে তারা এন্টার করে তার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ। এই সময় তারা ফুল ফোটাবে, রিপ্রোডাকশন করবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। আর তারপরের ফেজটার নাম হচ্ছে সেনেসিং ফেজ, এবারে তারা মরে যাবে। তো সেই রকম আমরা বলছি জুভেনাইল ফেজ মানে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতে চাইছি ভেজিটেটিভ ফেজে বহুদিন কনিফার্স গুলো থাকে। তো অনেক সময় কি কনিফার্স গুলো আমরা ইকোনমিক্যাল ইম্পর্টেন্সের জন্য, মানে একটা পাইন গাছকে আমি লাগিয়েছি, আমার একটা জায়গা আছে, মনে করো 3 বিঘা জমি আছে, তো আমি কনিফার্স লাগিয়েছি, এদের থেকে আমি যে টিম্বারটা পাবো মানে কাঠটা পাবো সেটাকে বিক্রি করব। তো প্রচুর দিন মনে করো জুভেনাইল পিরিয়ডেই আছে। তো এই জুভেনাইল পিরিয়ডটাকে আমি কিভাবে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে সেট করতে পারবো, কিভাবে আমি রিপ্রোডাক্টিভ ফেজে আমি কি করতে পারবো, জুভেনাইল ফেজ থেকে রিপ্রোডাক্টিভ ফেজে বা আমি অ্যাডাল্ট ফেজে কেমন ভাবে নিয়ে যেতে পারবো, বাই অ্যাপ্লাইং, বাই স্প্রেইং জিব্বারেলিক অ্যাসিড।
by applying or spraying জিববারেলিক অ্যাসিড। কথা বোঝা গেছে? এখানে আমি তোমাদেরকে বলবো এখানেও ওই সেম কম্বিনেশন ইউজ করা হয় GA4 আর GA7। বোঝা গেছে? GA4 এবং GA7। তাইলে আমরা কি করব, যে এখানে আমরা জুভেনাইল থেকে তার ম্যাচিওর স্টেজ বা রিপ্রোডাক্ট, এটাকে ম্যাচিওর ফেজও বলা হয়, ঠিক আছে, তার ম্যাচিওর ফেজে কনভার্ট করাবো। ইংলিশ আইভি, এটা কনিফার্সদের গল্প, ঠিক আছে। ইংলিশ আইভি বলে একটা গাছ আছে, কি নাম? ইংলিশ আইভি। ইংলিশ আইভি বলে একটা গাছ আছে, সেই গাছটাই আবার যদি জিববারেলিক অ্যাসিড মানে GA3 দিই, সে উল্টো কাজটা করে। সে কি করে, একটা ম্যাচিওর একটা প্ল্যান্টকে, মানে যে রিপ্রোডাক্টিভ ফেজে অলরেডি আছে, কিসে আছে সে, সে রিপ্রোডাক্টিভ ফেজে অলরেডি আছে, সেই রিপ্রোডাক্টিভ ফেজ থেকে সাকে কিসে কনভার্ট করে দেয়, তাকে জুভেনাইলে কনভার্ট করে দেয়। তাকে কিসে কনভার্ট করে দেয়? জুভেনাইল ফেজে কনভার্ট করে দেয়। এটা না পড়লেও চলতো, যখন এতটা পড়লে এটা পড়তে আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে, তাই না? এটা পড়ে এলাম, রেখে এলাম মাথায়। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এত দূর অবধি পড়লে তোমাদের মোটামুটি জিববারেলিন শেষ, আর কিচ্ছু পড়ার দরকার নেই। আমি জিববারেলিনের ডেলারিক প্রেসারের কথা তোমাদেরকে বলে নিয়ে বলছি না, ঠিক আছে, মানে দরকার নেই অযথা। জিববারেলিন কোনো মিউট্যান্টস এর পড়ার কোনো, মানে SLN মিউট্যান্ট বা RHT মিউট্যান্ট, RHT মিউট্যান্ট মানে যে রিডিউসড হাইট, ঠিক আছে, SLN মানে হচ্ছে স্লেন্ডার স্টেমের। হ্যাঁ, তো এগুলো তোমাদেরকে আমি পড়াচ্ছি না। যদি জিববারেলিক অ্যাসিড যদি রেসপন্স না করে, তাহলে স্টেমটা এরকম সরু হয়ে যেতে পারে, হাইটটা রিডিউসড হয়ে যেতে পারে। তো এই মিউট্যান্টস গুলোর গল্প আমি তোমাদেরকে পড়াচ্ছি না, বলে কয়ে পড়াচ্ছি না। তাহলে এই গেল আমার জিববারেলিক অ্যাসিড সম্পর্কিত তথ্য। হয়ে গেছে? কারো কোনো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে বল। আমি কিছুটা মলিকুলার ডেসক্রিপশনও দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ আমি, আচ্ছা আরেকটা কথা বলি, আচ্ছা এটা গুরুত্বপূর্ণ, যে আমরা এতদিন বলেছিলাম না যে ফেমিনিজমকে কন্ট্রোল করে কে? অক্সিন। আমরা এখানে শিখবো যে মাস্কুলিনিটিকে প্রমোট করে কে? প্রমোট মাস্কুলিনিটি মানে সে কি করে? মাস্কুলিনিটি মানে আমি তোমাদের ওই বলবো যে কিউকার বিটা আছে, ঠিক আছে, কিউকার বিটা বা কিউকার বিটে সি লিখে দিচ্ছি। এর মধ্যে যে প্ল্যান্টটা আমরা পড়েছিলাম কুকমিস, আমরা শিখেছিলাম তাকে যদি তুমি অক্সিন অ্যাপ্লাই করো, সে বাইসেক্সুয়াল, তাকে তুমি যদি অক্সিন অ্যাপ্লাই করো, সে কি করে? সে পিস্টিলেট ফ্লাওয়ার দেয়, মানে সে ফিমেল ফ্লাওয়ার দেয়, ঠিক আছে, সে ফিমেল ফ্লাওয়ার দেয়। বলছে একে তুমি যদি জিববারেলিক অ্যাসিড অ্যাপ্লাই করো, বলছে এই কুকমিসি কি দেবে তোমাকে? স্ট্যামিনেট ফ্লাওয়ার দেবে। কি দেবে? মানে মেল ফ্লাওয়ার দেবে। কি দেবে? স্ট্যামিনেট ফ্লাওয়ার দেবে। তাহলে এইভাবে আমরা হরমোন নিয়ে গাছগুলোর সাথে খেলি, বোঝা গেছে? একবার আমরা জিববারেলিন অ্যাপ্লাই করে দিলাম তো স্ট্যামিনেট ফ্লাওয়ার পেয়ে গেলাম, যদি একবার আমরা অক্সিন অ্যাপ্লাই করলাম আমরা পিস্টিলেট ফ্লাওয়ার পেলাম। প্রমোট মাস্কুলিনিটি, মাথায় রাখবে এটা, ব্যাস। আর জিববারেলিন নিয়ে কিছু বলবো না। হয়েছে? কারো কোথাও অসুবিধা থাকলে আমাকে বল। হয়েছে কোথাও অসুবিধা? দেখো থাকলে বল, রেজ হ্যান্ড করে দাও আমাকে, তাইলে একটু আওয়াজ আসুক, দেখি শুনি। হ্যাঁ বলো বলছি। হ্যাঁ, ইংলিশ আইভি, ঠিক আছে, ইংলিশ আইভি। এর সাইন্টিফিক নেমটা কি জানো? হেডেরা মনে হয়, সম্ভবত একবার দেখে নিতে হবে, আমি ভুলও হতে পারি, সম্ভবত নামটা হচ্ছে হেডেরা, ঠিক আছে, মাথায় রাখবে। দেখো বাবু, আমি তোমাকে ভালো করে বলছি, মল্টিং, বল্টিং আর সিড ডরমেন্সি, এই তিনটি ভালো করে পড়ো, ঠিক আছে। যে মল্টিং এর সময় স্টার্চ কে কিসে কনভার্ট করে? মল্টোজে কনভার্ট করে। আমরা নরমালি স্টার্চ সোর্স ইউজ করি, পটেটো, ক্যাসাবা কিংবা কিছু বার্লি ইউজ করি, বইয়ে দেখবে বার্লি দিয়ে লেখা আছে, ঠিক আছে, বার্লি, পটেটো, ক্যাসাবা যাকে ইউজ করো, স্টার্চ কে মল্টোজে কনভার্ট করার পদ্ধতির নাম হচ্ছে মল্টিং, যেটা আমরা জিববারেলিনের সাহায্য নিয়ে করি। বল্টিং মানে ছোট প্ল্যান্টকে লম্বা করে তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এনেবল করাকে বলা হচ্ছে বল্টিং, ঠিক আছে। এবং জিববারেলিন বলে দেওয়া হয়েছে যে শুধু এলডিপি কেই করে, ঠিক আছে, শুধু এলডিপি কেই
দিয়েই করে। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে কি শেখালাম, ওই যে আলফা অ্যামাইলেজ জিনের গল্প। আমি এখানে আরো কিছু কথা বলতাম, কিন্তু আমি কনফিউজ করব না, যে জিবরেলিনের যে সিনথেসিসটা না, এটা অনেকটা ফটো পিরিয়ড কন্ট্রোল, মানে ফটো পিরিয়ড দ্বারা কন্ট্রোলড হয়। কিন্তু এটা যদি বলতে হয় আমাকে অনেকটা সময় নিতে হবে, মানে দুই ধরনেরই দেখা যায়। কিছু গাছের ক্ষেত্রে লং টাইম মানে লং ডেজ লাগে, কিছু গাছের ক্ষেত্রে শর্ট ডেজ লাগে, কিন্তু ফটো পিরিয়ডিক্যালি কন্ট্রোলড হয়। জিবরেলিনের বায়োসিনথেসিসটা ফটো পিরিয়ডিক্যালি কন্ট্রোলড হয়। মাথায় রাখবে, অন্য কোনো মানে হরমোন এরকম তার সিনথেসিস ফটো পিরিয়ডিক্যালি কন্ট্রোলড হয় না, জিবরেলিনটা ফটো পিরিয়ডিক্যালি কন্ট্রোল হয়। যদি এরকম একটা কোশ্চেন আসে তাহলে তোমরা করতে পারবে। হয়েছে? হ্যাঁ, চলো ব্যাস হয়ে গেছে। জিবরেলিন নিয়ে আর কিছু পড়বো না, আমরা এবার চলে যাই সাইটোকিনিনের ক্ষেত্রে। হয়েছে? দেখো, অন্য পেজে করে দিচ্ছি সাইটোকিনিনটা। প্রত্যেক দিন হরমোনগুলো অর্ধেকটা, এটার অর্ধেকটা হচ্ছে, ওটার অর্ধেকটা হচ্ছে। ঠিক আছে, চলো সাইটোকিনিন পড়ো। দেখা যাচ্ছে? অসুবিধা নেই তো? দেখো, সাইটোকিনিনের আমরা একটু ডিসকভারিটা পড়ি। তো একজন বিজ্ঞানীর নাম লিখবো, তোমরা একে এর আগেও জেনো, এই হরমোন নিয়ে অনেক কাজ করেছিল, যার নাম হচ্ছে স্কুগ এটাল। ঠিক আছে, ওই মিলার স্কুগেরই স্কুগ। ঠিক আছে, এবং এখানে মিলারেরও গল্প পাবো, দুজনে বড় সুন্দর কাজ করে গেছেন। মানে ওই 1930s এই টাইমটাই, মানে যে সময় ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে, সেই সময় মিলার এবং স্কুগের বিশাল কাজ রয়েছে হরমোনকে, প্ল্যান্ট হরমোন রিলেটেড দুর্দান্ত কাজ রয়েছে। দেখো, মন দিয়ে শোনো, সাইটোকাইনিনের যেটা বায়ো অ্যাসে বা ডিসকভারি, দুটোই বলছি, এই দুটোই কিন্তু বড্ড গুরুত্বপূর্ণ। বইয়ে পড়লে, জানি তোমরা হয়তো মানে বইয়ে পড়েছো, তবুও আমি বলছি, আমি একটু ছোট করে গল্পের মতন করে বলার চেষ্টা করছি, যাতে ইনফরমেশনও থাকে এবং গল্পও মনে হয়। তো এরা তখন টিস্যু কালচার সদ্য করছে। কি করছে তারা? টিস্যু কালচার। এটা সম্পর্কে তোমরা জানো? তো টিস্যু কালচারের তারা কোন পার্টটা নিয়ে কাজ করছে? তারা টটিপটেন্সিকে চেক করছিল। ঠিক আছে, টটিপটেন্সি মানে কি, যে কোনো একটা, মনে করো এই একটা টমেটো আছে, ধরে নাও টমেটোর যে কোনো একটা সেলকে আমি তুলে নিলাম, সেই সেলটা যদি গোটা টমেটো দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেলের এই যে প্রপার্টিটা, তাকে আমরা বলবো টটিপটেন্সি। সব সেলের টটিপটেন্সি নাও থাকতে পারে। ঠিক আছে, কিছু পার্টিকুলার রিজিয়ন আর সেলের হয়তো টটিপটেন্সি আছে। তো বাবা, তারা টটিপটেন্সি নিয়ে তারা টেস্ট করছিল। ঠিক আছে, টিস্যু কালচার করছিল এবং টটিপটেন্সি নিয়েই তারা টেস্ট করছিল। কোন প্ল্যান্টকে নিয়েছিল? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারা নাকি নিয়েছিল টোব্যাকো প্ল্যান্টকে নিয়েছিল। কাকে নিয়েছিল? টোব্যাকো, মানে নিকোশিয়া না ট্যাবেকা, আমি লিখছি না। তারা নাকি টোব্যাকো প্ল্যান্টকে নিয়ে কাজ করছিল। কি করেছিল? তারা টোব্যাকো প্ল্যান্টের পিথকে, মানে হচ্ছে তার মেডুলাকে, কি লিখছি আমি, তার মেডুলাকে, পিথ বা তার মেডুলা থেকে সেল নিয়েছিল, এইরকম একটা সেল নিয়েছিল। ঠিক আছে, সেগুলোকে নিউট্রিয়েন্ট রিচ এগার মিডিয়ামে তাকে গ্রো করিয়েছিল। মানে সেখানে কি দিয়েছিল? এগারের মিডিয়া বানিয়েছিল। ঠিক আছে, প্লাস যত নিউট্রিয়েন্ট লাগে টিস্যু কালচারের জন্য, টিস্যু কালচার তো আর শুধু এগার দিলে চলবে না, আরো অনেক নিউট্রিয়েন্টস চাই, সেটাকে দিয়ে তারা এরকম জায়গায় প্লেস করলো। ঠিক আছে, এই কালচার মিডিয়াতে তারা প্লেস করে দিল। ঠিক আছে, কালচার মিডিয়ায় তারা প্লেস করে দিল। ভাবলো যে এই সেলটা আস্তে আস্তে ডিভিশন করে সে আলটিমেটলি কি তৈরি করবে? একটা ক্লাস্টার অফ সেল তৈরি করবে, আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল তৈরি করবে, যাকে ক্যালাস বলে। এগুলো জানো তো তোমরা? এগুলো জানো তো? ঠিক, চলো। তো তারা ভাবলো ক্যালাস তৈরি করবে, বোঝা গেছে? তো ক্যালাস তো তৈরি করবে, তো ভালো কথা, তৈরি করবে, কিন্তু করছে আর না। বলছে তারা এই নিউট্রিয়েন্টটা যখন দিয়েছিল, এই নিউট্রিয়েন্টের সাথে তারা কি দিয়েছিল? তারা অক্সিনকে দিয়েছিল। তারা অক্সিনকে দিয়েছিল। দেখছে নাকি ক্যালাস তৈরি করতে পারছে না। ঠিক আছে, শুধু যখন অক্সিনকে দিল, অনলি অক্সিনকে দিল, দেখলো অনলি অক্সিনকে যখন দেখলো নো ক্যালাস, কোনো সে ক্যালাস তৈরি করতে পারছে না, কোনো ডিফারেন্সিয়েশনও তার হচ্ছে না, সে ক্যালাস তৈরি করতে পারছে না। বোঝা গেছে? হয়েছে? শুধু অক্সিন নাকি এই সেলটার টটিপটেন্সিটাকে কি করতে পারছে না, এক্সপ্রেস করতে দিচ্ছে না। মানে একটা সেল সিঙ্গেল সেলই রয়ে গেছে, ক্যালাস আর হচ্ছে না। তারা তখন কিছু জিনিসকে মেশাতে শুরু করলো। কি করলো? তারা এই অক্সিনকে তো রাখলোই, অক্সিনের সাথে তারা কি মেশাতে শুরু করলো? অক্সিনের সাথে তারা মেশালো যে ভাস্কুলার টিস্যুর এক্সট্রাক্ট। কিসে মেশালো? ভাস্কুলার টিস্যু এক্সট্রাক্ট।
বোঝা গেছে আমি কি বলতে চাইছি? যে একটা গাছকে তারা ভাঙলো, ডালকে ভাঙলো, ডালের মধ্যে নালিকা বান্ডিল আছে, সেই নালিকা বান্ডিলকে ম্যাসিরেশন টেকনিকে একদম গলিয়ে দিল, তাকে সেন্ট্রিফিউজ করে দিল, সেন্ট্রিফিউজ করে যে সাসপেন্ডেডটা ছিল সেটাকে ফেলে দিল বাইরে, শুধু সুপারনেটেনটাকে তারা অক্সিনের সাথে ওই নিউট্রিয়েন্টের সাথে অ্যাড করে দিল। দেখলো ক্যালাস ফর্মেশন হচ্ছে, দেখলো কি হচ্ছে, ক্যালাস ফর্মেশন হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, আবার কি দিল তারা, ইস্টের এক্সট্রাক্ট দিল। কি দিল? ইস্ট এক্সট্রাক্ট দিল। কি দিল? ইস্টের এক্সট্রাক্ট দিল। হ্যাঁ, দেখলো ক্যালাস ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তারা কোকোনাট ওয়াটার দিল। তারা কি দিল? কোকোনাট মিল্ক বা কোকোনাট ওয়াটারই লিখছি, বা কোকোনাট মিল্ক একই জিনিস লিখছি আমি। কোকোনাট কেন, কোকোনাটের এন্ডোস্পার্মকে দিল। বুঝলে? দেখলো যে হচ্ছে ক্যালাস ফর্মেশন। বোঝা গেল? বোঝা গেল? কিংবা তারা আরেকটা কাজ করলো, তারা ডিএনএ এর এক্সট্রাক্টকে সরাসরি মিশালো। কাকে মেশালো? ডিএনএ এর এক্সট্রাক্টকে সরাসরি মিশালো। হ্যাঁ, দেখলো ক্যালাস ফর্মেশন হচ্ছে। অক্সিন কিন্তু একা পারছিল না। অক্সিন একা কি করতে পারছিল না? সেল ডিভিশনকে প্রমোট করতে পারছিল না। মাথায় রাখো যে অক্সিন এখানে মাথায়, এখান থেকে ট্রেসটা এসছে। অক্সিন অ্যালোন কান্ট প্রমোট সেল ডিভিশন। সে একা একা নাকি কি করাতে পারছিল না? সেল ডিভিশন করাতে পারছিল না। যেহেতু সেল ডিভিশন করাতে পারছিল না, তাহলে আমরা দেখছিলাম নো ক্যালাস ফর্মেশন। ঠিক আছে, সেহেতু কোনো ক্যালাস ফর্মেশন হচ্ছে না। যখনই আমি অক্সিনের সাথে এই সমস্ত জিনিসগুলোকে মেশাতে শুরু করলাম, দেখলাম না কি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে। তাহলে ওখান থেকে তারা একটা ট্রেস করলো যে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে যেটা নাকি সেল ডিভিশনকে প্রমোট করতে পারে। ঠিক তো? এই সব জিনিসগুলোর মধ্যে কি রয়েছে, নাকি কোনো অ্যাক্টিভ কি রয়েছে, কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস রয়েছে। কি রয়েছে? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যারা কি করতে পারে, সেল ডিভিশনকে কি করতে পারে, প্রমোট করতে পারে। সেল ডিভিশনকে কি করতে পারে, প্রমোট করতে পারে। এত দূর অব্দি বোঝা গেল? যেটা অক্সিন একা পাচ্ছে, এটা কি হলো? আচ্ছা, সরি, তাহলে সেল ডিভিশনকে কি করতে পারে, প্রমোট করতে পারে। চলো এর গল্প ছেড়ে দিই, এটা স্কুগের গল্প। মিলারের গল্পে আসি আমরা। কার গল্পে আসি আমরা? মিলারের গল্প আসি। তো মিলার কি করলো, হেরিং ফিশ, জিজ্ঞাসা করো না কি জিনিস, কি? হেরিং ফিশ। আমি এত দূরই জানি, শুধু একটা মাছ যার নাম হচ্ছে হেরিং। ঠিক আছে, হেরিং ফিশের কি করলো, নাকি ডিএনএ এর এক্সট্রাক্ট কে নিল। কি নিল? ডিএনএ এর এক্সট্রাক্ট কে নিল। বোঝা গেছে? হেরিং ফিশের যখন ডিএনএ এর এক্সট্রাক্ট কে নিল এবং তাকে অক্সিনের সাথে মেশালো, দেখলো এইটাও হেরিং ফিশের ডিএনএ এর এক্সট্রাক্টটাও ক্যান প্রমোট, কি করছে, সেল ডিভিশন along with oxin। লিখছি along with oxin, এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখবে, অক্সিন সাথে আছে, এটা কেউ ছাড়েনি। ঠিক আছে, তো মিলার কি দেখলো, মিলার এই যে জিনিসটা যেটা সেল ডিভিশনকে প্রমোট করছে, ঠিক তো, তার নাম রাখলো কাইনেটিন। কি নাম রাখলো? গল্পটা শোনো এবার থেকে, এবার মজা লাগবে। যে মিলার এই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা, যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা আছে, যে অ্যাক্টিভ কি রয়েছে, যে কেমিক্যালটা রয়েছে, যে অ্যাক্টিভ কেমিক্যালটা রয়েছে, তার নাম রাখলো কি? কাইনেটিন। কি নাম রাখলো? কাইনেটিন। বোঝা গেছে? বোঝা গেছে? আগে স্কুব তামাক গাছ নিয়ে বিশাল কীর্তিকলাপ করেছে, কীর্তিকলাপ করে দেখেছে যে তাই অক্সিজেনের সাথে কখন কোকোনাটের জল, কোন সময় ডিএনএ এক্সট্রাক্ট, কোন সময় ভাস্কুলার টিস্যু এক্সট্রাক্ট, তো কোন সময় ইস্টকে যদি মিশিয়ে দাও তাহলে তুমি দেখছো ক্যালাস ফর্মেশন হচ্ছে। মিলার বলল হেরিং ফিশকে যদি আমি ডিএনএ কে নিয়ে আমি তাকেও দিই, তাইলেও কি হচ্ছে, নাকি সেল ডিভিশন হচ্ছে। তো বক্তব্য, মিলার নাম রাখলো ওই অ্যাক্টিভ কেমিক্যালটার, হেরিং ফিশ থেকে যে সে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা পেলো, নাম রাখলো কি? কাইনেটিন। এবং তিনি দেখলো যে এই কাইনেটিনের নেচারটা হচ্ছে 6 ফুরফুরাইল ডেরিভেটিভ। 6 ফুরফুরাইল ডেরিভেটিভ, বা আমি লিখছি 6 ফুরফুরাইল অ্যামাইনোপিউরিন। 6 ফুরফুরাইল অ্যামাইনোপিউরিন বললো যে এটা নাকি ডিএনএ থেকেই এসছে। পরবর্তীকালে জানা গেল যে ডিএনএ এর একটা যে নাইট্রোজেন বেস আছে যার নাম হচ্ছে অ্যাডিনিন, যার নাম হচ্ছে অ্যাডিনিন। অ্যাডিনিনের যদি আমরা কেমিক্যাল ইয়ে পড়ি তাহলে বলবো এটা হচ্ছে 6 অ্যামাইনোপিউরিন। জানো তো? এটা নিশ্চয়ই জানো
তো 6 অ্যামাইনো পিউরিন থেকেই নাকি কার উৎপত্তি হয়েছে, এই 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিনের, ঠিক আছে, মডিফাইড, ঠিক আছে, তার কিছু এধার ওধার ঘটেছে, সেই 6 অ্যামাইনো পিউরিন কি তৈরি করেছে, নাকি এই 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন তৈরি করেছে। এবং বলা হলো যে এই কাইনেটিনের যেটা প্রিকারসার, কাইনেটিনের যেটা কি প্রিকারসার, সেই প্রিকারসারটার নাম হচ্ছে কি বলতো, এ অ্যাডিনিন। বলা গেল, বোঝা গেল, ছেড়ে দাও। পরবর্তীকালে অনেক পরে, অনেকটা পরে, ঠিক আছে, মানে 2-3 বছর বাদে, লেটার, ঠিক আছে, কি দেখা গেল যে ইন কর্ন, ইন কর্ন, কর্ন মানে হচ্ছে জিয়ামেজ, জিয়ামেজ, ঠিক আছে, জিয়ামেজে দেখা গেল যে জিয়ামেজের যেটা এন্ডোস্পার্ম, জিয়ামেজের যেটা এন্ডোস্পার্ম, সেই এন্ডোস্পার্ম থেকেও নাকি একটা সেম টাইপের এক্সট্রাক্ট পাওয়া যাচ্ছে, সেম টাইপের কি পাওয়া যাচ্ছে, একটা এক্সট্রাক্ট পাওয়া যাচ্ছে। সেই এক্সট্রাক্টারও নাকি কি ক্ষমতা আছে, সেও নাকি সেল ডিভিশনকে কি করতে পারে, সেল ডিভিশনকে প্রমোট করতে পারে, ইট ক্যান প্রমোট সেল ডিভিশন, বোঝা গেছে। এবং একদম মানে ইট দিস মানে অ্যাক্টিভ কেমিক্যাল, দিস এক্সট্রাক্ট, ঠিক আছে, এক্সিবিট সেম প্রপার্টি, এটা এক্সিবিট সেম প্রপার্টিজ লাইক কি, লাইক ওই তোমার কাইনেটিন, কাইনেটিন যা যা, এও নাকি একদম সেম সেম প্রপার্টি দেখা যাচ্ছে। তো ওরা কি করলো, এই যে কেমিক্যালটার নাম, নাম রাখলো কি বলতো, জি18। কি নাম রাখলো, জি18। আশা করি নামটা বুঝতে অসুবিধা হচ্ছে না। জি18 কোথা থেকে এসছে, কোনখান থেকে এসছে, জিয়ামেজ থেকে এসছে জি18। তাহলে একটা কেমিক্যালের দু রকমের সোর্স দিকে দু রকমের নাম দেওয়া গেল। পরে তারা বিজ্ঞানীরা টেস্ট করে দেখলো, আরো পরে যে দেখলো যে জি18 কে, জি18 এবং আগে আবিষ্কার করা কাইনেটিন, বোথ আর সেম, বোথ আর সেম, একই জিনিস। তো বললো একটা অ্যানিমেল অরিজিন দিয়ে নাম আছে, ঠিক আছে, এটা ওই যে মিলার, সে অ্যানিমেল অরিজিন দিয়ে নাম, অ্যানিমেল সোর্স আছে, এটা অ্যানিমেল সোর্স থেকে পাওয়া, আর এটা কি থেকে পাওয়া, প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া। জিনিসটা একই, জিনিসটা একই, কারণ ওখানেও কে ছিল, ডিএনএ ছিল, ডিএনএ এর মধ্যে কি ছিল, অ্যাডিনিন ছিল, সেই অ্যাডিনিনটাই সাইটোকিনিন সিনথেসিস করেছে। এখানেও কে আছে, ডিএনএ আছে, মানে সেলের মধ্যে তো ডিএনএ থাকবেই, তো সেই ডিএনএটাই কি তৈরি করে দিয়েছে, সাইটোকিনিন তৈরি করে দিয়েছে। আমার কথাটা বোঝাতে পেরেছি আমি, বোঝা গেছে, ঠিক তো? This is all about the bioassay as well as the discovery of cytokinin. বোঝা গেছে? চলো, আমি সাইটোকিনিনের পুরো গল্প বলছি না। যদি তোমাকে বলে, কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেচার অফ সাইটোকিনিন, তো তুমি সাইটোকিনিনের কেমিক্যাল নেচার লিখবে যে এটা হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন, মানে মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড, বা তুমি লিখতে পারো যে এর N6 6 নাম্বার যে নাইট্রোজেনটা আছে, সাবস্টিটিউটেড অ্যাডিনিন। কি লিখবে, সাবস্টিটিউটেড অ্যাডিনিন। সিম্পলি যদি এরকম তোমাকে বলে যে আরো তুমি সিম্পলার ফর্মে লেখো, আমি বলতে পারি দেখো ওখানে একটা সাইড চেন আছে, সেই সাইড চেনটার আবার হতে পারে ক্যারোটিনয়েড, হতে পারে জিব্বারেলিক অ্যাসিড, হতে পারে হরমোন, মানে সাইটোকাইনিনে জিব্বারেলিন ঢুকে আছে, অ্যাবসাইসিক অ্যাসিড হতে পারে, কিংবা ফাইটোঅ্যালেক্সিন, যে প্ল্যান্ট ডিফেন্স রেসপন্সে যেটা কাজ করে, ফাইটোঅ্যালেক্সিন। তো সাইড চেনে এইসব জিনিসটা থাকতে পারে, মানে N6, N 6 নাম্বার নাইট্রোজেনে ওই জিনিসগুলো থাকতে পারে সাইড চেন হিসাবে। আমি এত কিছু বলছি না। আমাকে যদি বলে তো আমি কি বলবো, যে সাইটোকাইনিনটা কি, আমরা বলবো এটা হচ্ছে আইসোপেন্টিনিল অ্যাডিনিন, আইসোপেন্টিনিল অ্যাডিনিন। ব্যাস, এর বেশি আর তোমাদের জানার দরকার নেই। আমি শুধু কিছু ফিচারের কথা বলবো, যে সাইটোকাইনিন নাকি টিআরএনএ তে পাওয়া যায়। কি, সাইটোকাইনিন এমন একটা হরমোন যে এটা নাকি কোথায় পাওয়া যায়, প্রেজেন্ট ইন টিআরএনএ, এবং স্পেসিফিক্যালি ওরা কিছু টিআরএনএ এর নাম বলেছে, ঠিক আছে। ওরা কি বলছে যে টিআরএনএ এর যেটা অ্যান্টিকোডন
যেটা আর্ম মানে যে 3 নাম্বার রান, সেখানে আনইউজুয়াল বেস হিসেবে যে অ্যাডিনিন থাকে, সেই অ্যাডিনিনটা মডিফাই হয়ে কি তৈরি করে আইসোপেন্টিনিল অ্যাডিনিন, এবং ইট অ্যাক্টিং অ্যাজ সাইটোকাইনিন। মানে টিআরএনএটাই মধ্যেই সাইটোকাইনিন আছে। কথাটা বোঝাতে পেরেছি আমি? ঠিক আছে। তো বলছে টিআরএনএ, সব টিআরএনএতে নাকি পাওয়া যায় না, কিছু স্পেসিফিক টিআরএনএতে পাওয়া যায়। সেই টিআরএনএ এর নামগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একটার নাম হচ্ছে টিআরএনএ সেরিন। ঠিক আছে, টিআরএনএ সেরিন লিখলাম। টিআরএনএ লিখে নাও টাইরোসিন। টিআরএনএ টাইরোসিন। আমরা লিখছি টিআরএনএ, তোমরা লিখে নাও লিউসিন, আইসোলিউসিন না, শুধু লিউসিন। আর লিখে নাও টিআরএনএ ফিনাইল অ্যালানিন। ঠিক আছে, টিআরএনএ ফিনাইল অ্যালানিন। এই টিআরএনএ গুলোর মধ্যে বলছে তুমি কি পাবে, এই সমস্ত টিআরএনএ গুলোর মধ্যে তুমি আনইউজুয়াল বেস হিসাবে বা অ্যাকচুয়ালি দে কন্টেন্টস সাইটোকাইনিন। ওরা আরো কিছু তথ্য দিয়েছে, বলছে টিস্যু কালচারের সময় বলছে সাইটোকাইনিন যেটা দরকার সেটা বলছে একদম ইনিশিয়াল লেভেল, মানে জিনিসটাকে যে স্টার্ট করতে নাকি কার দরকার হয়, সাইটোকিনিনের দরকার হয়। কিন্তু তারপরে নাকি ওই যে টিআরএনএ, টিআরএনএ এর মধ্যে যে সাইটোকাইনিন, মানে প্রত্যেকটা সেলের যে টিআরএনএ আছে, সেই টিআরএনএ এর মধ্যে যে সাইটোকাইনিনটা থাকে, সেই সাইটোকাইনিনটাই নাকি সেল ডিভিশনকে রান করায়। ঠিক আছে, তো অনেকে বলছে যে টিআরএনএ ইজ দ্য মেজর সোর্স অফ সাইটোকাইনিন। টিআরএনএ ইজ দ্য মেজর সোর্স অফ সাইটোকাইনিন। টিআরএনএ is the major source of cytokinin। বোঝা গেছে? হয়েছে? আচ্ছা, সাইটোকাইনিন বলছে কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ছত্রাক তারাও নাকি কি করতে পারে, সিনথেসিস করতে পারে। একটু আগেই তোমাদের দেখো আমি বললাম যে সাইটোকাইনিন কে তৈরি করতে পারে, ইস্ট। এটা মাথায় রাখবে, ইস্ট কিন্তু কি করতে পারে, সাইটোকাইনিন তৈরি করতে পারে। এখানে মাথায় রাখবে, এই যতগুলো বললাম এগুলো হচ্ছে সাইটোকাইনিনের সোর্স। এটা থেকেই প্রশ্ন চলে এলো, তখন বলো না যে এটা তো কেন নেই। কোকোনাট ওয়াটারে কোন হরমোন থাকে, আমি লিখবো সাইটোকাইনিন থাকে। তাই তো এখানে শেখাচ্ছি আমি। ইস্টের এক্সট্রাক্টে কোন হরমোন থাকে, সাইটোকাইনিন। ভাস্কুলার টিস্যুর মধ্যে কোন হরমোনের মানে তাদের এক্সট্রাক্ট করলে কোন হরমোনকে পাওয়া যায়, সাইটোকাইনিন। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, আমি ওটার জন্যই বলছি। ঠিক আছে, যে কি বলছে কিছু ব্যাকটেরিয়া আছে, একটা ব্যাকটেরিয়ার নাম বলে যে সাইটোকাইনিন প্রডিউস করে। বায়োটেকনোলজিতে একে এক্সটেন্সিভলি ইউজ করা হয়। রাইজোবিয়াম না, ও অ্যাক্রোব্যাকটেরিয়াম, টিআই প্লাজমিড। রাই কিছু যারা কি আছে, কিছু ব্যাকটেরিয়া আছে, আমি দুটো ব্যাকটেরিয়ারই নাম বলবো এবং কিছু ফানজাই বলবো, ব্যাকটেরিয়া এন্ড ফানজাই, যারা কি করতে পারে, সাইটোকাইনিন সিনথেসিস করতে পারে। ঠিক আছে, একজনের নাম লিখছি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টামিফ্যাসিয়েন্স। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টামিফ্যাসিয়েন্স। আর লিখে রাখো কোরাইনি ব্যাকটেরিয়াম। তোমাকে এই প্রশ্নটা দেবে, কোরাইনি ব্যাকটেরিয়াম দেবে না, আমি তবুও লিখে দিচ্ছি কোরাইনি ব্যাকটেরিয়াম ফ্যাসিয়েন্স। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, একটা ফানজাই আছে যার নাম হচ্ছে ডিকটিওস্টিলিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে ফানজাই, আর এগুলো হচ্ছে জানো ব্যাকটেরিয়া। এতদূর অব্দি পড়ানো হয়েছে। আচ্ছা, বাকিটা কি এখন পড়াবো না ছেড়ে দেবো? বাকিটা পড়াবো না এটা নেক্সট দিন করে দেবো বাকিটা? ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা সাইটোকাইনিনের গুরুত্বপূর্ণ জিনিস পড়লাম। বারবার বলছে সাইটোকাইনিনের এই যে বায়ো অ্যাসেটা যেটা পড়লাম, মানে বায়ো অ্যাসিটা আমরা পড়েই নিলাম টব্যাকো প্ল্যান্ট দিয়ে, হ্যাঁ, যে কিভাবে টেস্ট করা হয়েছিল। এটা গুরুত্বপূর্ণ। রিচমন্ড ল্যাং এফেক্ট একটা হয়, সেটা আমরা পড়বো নেক্সট দিনই পড়বো, ছেড়ে দাও আজকে।